ছোঁয়ার মা বাবা ছোঁয়াকে জোর করেই বিয়ে দিচ্ছে। ছোঁয়া মোটেও এখন বিয়ে করতে রাজি নয়। সবেমাত্র ছোঁয়া ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর এখনই ছোঁয়ার মা বাবা ছোঁয়াকে বিয়ে দিতে চাচ্ছে। আর আজকে ছোঁয়ার বিয়ে। ছোঁয়া মোটেও এই বিয়েতে খুশি নয়। শুধুমাত্র মা বাবার খুশি আর জেদের কাছে হার মেনে বিয়েটা করছে। ছোঁয়াকে নিয়ে সবাই অনেক মজা করছে। ছোঁয়ার সেটা মোটেও পছন্দ না। উল্টে ছোঁয়ার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ছোঁয়া মনে মনে বলছে, একে তো এত ভারী লেহেঙ্গা আর গহনা সামনে রাখতে পারছি না, তার উপর এদের বকবকানি আমি আর সহ্যই করতে পারছি না। হায় আল্লাহ, এই শয়তানগুলোর হাত থেকে তুমি রক্ষা করতে পারো। ছোঁয়া আর এদের কথা সহ্য করতে না পেরে এক সময় বলেই ফেলল, প্লিজ তোমরা চুপ করবে এখন? একে তো এত ভারী লেহেঙ্গা আর গহনা, তার মধ্যে তোমরা। শোনো, এই বিয়েটা আমি মোটেও নিজের ইচ্ছে করতে চাচ্ছি না, তোমাদের খুশি আর জেদের জন্য করছি। প্লিজ তোমরা একটু চুপ করো তো। আর যদি চুপ করে না থাকতে পারো তাহলে আমার ঘর থেকে প্লিজ যাও। ঠিক আছে, আমরা চুপ করছি। সবাই একদম চুপ হয়ে গেছে। বিয়ের সময় হয়ে গেছে। ছোঁয়া খুব কান্না করেছে, কারণ ছোঁয়া অপরিচিত একটা মানুষের হয়ে যাচ্ছে। ছোঁয়া নিজেকে মানিয়ে তুলবে কিভাবে সে বাড়িতে? বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, এখন ছোঁয়ার বিদায় দেওয়ার পালা। ছোঁয়া খুব কান্না করছে ওর মা বাবাকে জড়িয়ে ধরে। ছোঁয়া চলে যাচ্ছে বলে সবাই কান্না করছে ছোঁয়াকে নিয়ে। যে খালাতো ভাইগুলো ছোঁয়াকে নিয়ে কোনো চিন্তা করতো না, সেই ভাইগুলো ছোঁয়ার জন্য কান্না করছে। ছোঁয়া ওদেরকে জড়িয়ে ধরে কান্না করছে। ওরা ছোঁয়াকে গাড়িতে উঠিয়ে বসিয়ে দিল। এখনো ছোঁয়ার কান্না থামছে না। এর ভেতরে ছোঁয়া 1 মিনিটের জন্য ছোঁয়া ও ওর স্বামীর দিকে তাকালো না। ছোঁয়ার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। ছোঁয়া ও শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে। গাড়ি থেকে নামলো। ছোঁয়ার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ছোঁয়ার ননদ আগেই চলে এসেছে। ছোঁয়ার ননদের নাম অনন্যা। অনন্যা বলছে, ভাইয়া, ভাবিকে কোলে করে ঘরে নিয়ে আসো। ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে এখনো। ছোঁয়ার স্বামী ছোঁয়াকে কোলে নিয়ে ভেতরে গেল। কিছু নিয়ম পালন করিয়ে অনন্যা আরো কিছু মেয়ে ছোঁয়াকে ঘরে বসিয়ে দিয়ে আসলো। ছোঁয়া একলা ঘরে একা একা বসে আছে আর মনে মনে ভাবছে, যতই আমার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়েটা হোক না কেন, যার সাথে আমার বিয়ে হয়েছে সে তো আমার স্বামী। তাকে তো আমি আর দূরে ঠেলতে পারি না, আমাকে তো তার কাছে যেতেই হবে। ছোঁয়া একটু পরে দরজা খোলার শব্দ পেল। ছোঁয়া আবারও চোখ বন্ধ করে নিল, কারণ ছোঁয়ার খুব লজ্জা করছে। ছোঁয়া যে তার স্বামীর দিকে তাকাতে পারছে না। অনেক কষ্টে তাকালো ছোঁয়া ওর স্বামীর দিকে। ছোঁয়া তো ওর স্বামীর দিকে তাকিয়ে পুরাই অবাক, কারণ এই কনক যে বিজনেস সবার থেকে টপে আছে, তার সাথে ছোঁয়ার বিয়ে হয়েছে, সেটা ছোঁয়া কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ছোঁয়া বিছানা থেকে দাঁড়িয়ে গেল। একটু পরে কনক রাগী গলায় বলে উঠল, আপনি এখানে কি করছেন আমার ঘরে? এখনই বের হন এখান থেকে। আর প্লিজ এই নেকামো আমার সামনে দেখাবেন না। আর শুনুন, আপনি আমার সাথে এক বিছানায় থাকবেন না, আপনি নিচে থাকবেন। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ছোঁয়া কনকের এই কথাগুলো শুনে ভয়ে বিছানায় বসে পড়ল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ব্যাগ থেকে একটা শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢুকেই বলছে, এত রাগ ওনার? এইরকম রাগী মানুষ জীবনও দেখিনি। আল্লাহ, এই রাক্ষসটাকে আমার কপালে লিখে রেখেছিলে। উনি যদি রাগী হয়ে থাকে তাহলে আমি তার থেকেও দ্বিগুণ রাগী। উনি আমাকে কি মনে করেন? ওনার রাগ সবসময় আমি সহ্য করব? না না, আমি তো সহ্য করব না। উফ, সে গরম লাগছে, এক্ষুনি চেঞ্জ করতে হবে। এত ভারী যে এগুলো। ছোঁয়া শাড়িটা পরে নিল, তারপর বাইরে চলে আসলো। ছোঁয়া ওয়াশরুম থেকে বের হতে না হতে কনক ছোঁয়ার দিকে বালিশ আর কাঁথা ছুঁড়ে মারল। কনক ছোঁয়াকে বলছে, নিচে বিছানা করে শুয়ে পড়ুন। ঘুমানোর আগে লাইটটা অফ করে দিয়ে আসুন। ঠিক আছে। ছোঁয়া লাইটটা অফ করে দিয়ে এসে শুয়ে পড়ল নিচে। ছোঁয়া কোনোদিন নিচে শোয়নি, আর জীবনে প্রথম শুলো। ছোঁয়ার খুব শীত করছে। এই সামান্য কাঁথায় ছোঁয়ার হচ্ছে না। ছোঁয়া মনে মনে বলছে, দেখো দেখো, রাক্ষসটা কত আরামে ঘুমাচ্ছে, আমাকে নিচে নামিয়ে দিয়ে। ওনার রাগকে আমি মোটেও ভয় পাই না। উনি ওনার রাগ নিয়ে থাকুক, আমি আমার মতো থাকবো। আজকেই আমাদের বিয়ে হয়েছে, আর আজকে এই রাতে উনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। ছোঁয়া কান্না করছে। কান্না করতে করতে বালিশ একদম ভিজিয়ে ফেলেছে। ছোঁয়া সারা রাত ঘুমোতে পারল না। আজান দিয়ে দিয়েছে। ছোঁয়া উঠে ওয়াশরুম যেয়ে উজু করে এসে নামাজটা পড়ে নিল। ছোঁয়া মনে মনে বলছে, কিরকম মানুষ রে বাবা, নামাজ পড়তেই উঠছে না। উনি কি সারাটাক্ষণ রাগ নিয়েই থাকেন নাকি? রাক্ষস একটা। রাগ নিয়ে থাকুন আপনি, আপনার কাছে আমার কিচ্ছু যায় আসে না। সকাল হয়ে গেছে। অনন্যা বাইরে থেকে ডাক দিচ্ছে ছোঁয়া আর কনককে। ছোঁয়া তাড়াতাড়ি করে কাঁথা আর বালিশটা উপরে উঠিয়ে নিল। তারপর ছোঁয়া বলল, জি, খুলছি দরজাটা। ছোঁয়া দরজাটা খুলে দিল। অনন্যা বলছে, ভাইয়া কি উঠেছে? না,
এখনো উঠিনি। তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে এসো। ওকে। ছোঁয়া আবার ভেতরে ঢুকলো। ইস, কেমন করে শুয়ে রয়েছে। একে কেউ দেখে মনে করবে এ একটা রাগী মানুষ, সবসময় রাগী রাগী ভাব নিয়ে থাকে, সবকিছু নিয়ে সিরিয়াস থাকে। ছোঁয়া শুধু তাকিয়ে দেখছে কনককে। ছোঁয়া শুধু কনকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কনক ঘুম থেকে উঠে গেছে। ছোঁয়াকে কিভাবে তাকিয়ে থাকতে দেখে রাগী গলায় বলছে, এইভাবে তাকিয়ে দেখছেনটা কি? আর আমি আপনাকে বলছি না আমার সামনে না আসতে, আর আমি আপনাকে আমার স্ত্রী বলে স্বীকার করি না। আপনি এখন আমার চোখের সামনে থেকে দূর হন। ছোঁয়ার গলা শুকিয়ে গেছে। ছোঁয়া বিড়বিড়িয়ে বলছে, কালকে থেকে সেই যে রাগ দেখানো শুরু করেছে, রাক্ষস একটা। কি কিছু বলবেন? আপনি এখনো আমার সামনে রয়েছেন? যান, বেরিয়ে যান। যাচ্ছি তো। রাক্ষসের মতো ব্যবহার করেন কেন? এক দৌড়ে ছোঁয়া ঘরের বাইরে চলে আসলো আর সোজা নিচে চলে গেল। পেছন ঘুরেই তাকালো না। অনন্যা ছোঁয়াকে ডাক দিল। ভাবি, এইদিকে আসো, মা তোমাকে ডাকছে। জি, আসছি। ছোঁয়া সেই ঘরে গেল অনন্যা যেখানে রয়েছে। ছোঁয়া ঘরে যেয়ে দেখে ছোঁয়ার শাশুড়ি আমেনা বেগম কত শাড়ি আর কত গহনা বের করে রেখেছে। ছোঁয়াকে বসিয়ে দিয়ে বলছে, তোমায় কিছু দেওয়ার আছে মা, আর কিছু বলারও আছে। জি আম্মু, বলুন। এই শাড়ি আর এই গহনা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর বলেছিল ওনার ছেলেকে সব সময় শাড়ির আঁচলে বেঁধে রাখতে। আর আজকে আমি তোমাকে দিলাম এইগুলো, আর আমি তোমাকেও বলছি আমার এই রাগী ছেলেটাকে সব সময় শাড়ির আঁচলে বেঁধে রাখবে। কথা দাও মা আমাকে। জি আম্মু, কথা দিচ্ছি। আমি সারা জীবন ওনাকে আমার শাড়ির আঁচলে বেঁধে রাখবো। আর একটা কথা বলার ছিল, তুমি কালকে থেকে কলেজে যাবে আর পড়ালেখা কন্টিনিউ করবে। থ্যাংক ইউ আম্মু। অনন্যা, যা তোর ভাবিকে এই শাড়ি আর গহনা পরিয়ে দে। আজকে তো অনেকেই নতুন বউয়ের মুখ দেখতে আসবে, আর এমনিতেও অনুষ্ঠান করা হবে। জি মা, চলো ভাবি। অনন্যা আর ছোঁয়া এই ঘর থেকে বের হয়ে গেল। এ কি, তুমি ওনার ঘরে নিয়ে যাচ্ছ কেন? এখন ওনার ঘরে যাওয়া যাবে না। কেন ভাবি? এখন উনি ব্যস্ত আছেন, ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আর তুমি জানোই তো উনি সব কাজ নিয়ে অনেক সিরিয়াস থাকে, আর কেউ ডিস্টার্ব করলে প্রচুর রেগে যান, আর পুরোই রাক্ষসের মতো লাগে ওনাকে। তারপর গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। বুঝতে পেরেছি। চলো ভাবি, তুমি আমার ঘরে চলো, আমার ঘরে নিয়ে যেয়ে তোমাকে সাজাই। হুম। অনন্যা ছোঁয়াকে প্রথমে শাড়ি পরিয়ে দিল, হালকা একটু সাজিয়ে দিল, আর গহনাগুলো পরিয়ে দিল। অনন্যা আর ছোঁয়া দুজনে মিলে গল্প করছে। অনন্যা ছোঁয়াকে জিজ্ঞেস করলো, তোমাদের বাসর রাতটা কেমন হলো? মনে করে দিও না কালকে রাতের কথা। মানছি যে উনি রাগী একটা মানুষ আর খুবই আনরোমান্টিক, তাই বলে কি উনি কালকেও রাগ দেখাবেন? ওনার মধ্যে কি কোনো রোমান্টিকতা নেই? পুরোই আনরোমান্টিক, রাক্ষস একটা। ভাবি, তুমি মাইন্ড করো না, ভাইয়া এরকমই। উনি কি ভাবছেন আমি ওনার রাগ সহ্য করে যাব? উনি ভুল ভাবছেন। ওনার যদি রাগ থাকে তাহলে আমারও রাগ আছে। আর রাগ দেখাতে হবে না ভাবি, তুমি এখন নিচে চলো, মা ডাকছে। চলো। ছোঁয়া আর অনন্যা নিচে চলে আসলো। আমেনা ছোঁয়াকে নিয়ে যেয়ে খাবারের টেবিলে বসিয়ে দিল। ছোঁয়ার সামনে খাবার বেড়ে দিল। ছোঁয়ার হাতে অনেকগুলো গহনা দেখে আমেনা ছোঁয়াকে খাইয়ে দিচ্ছে। ওনার কি হাত নেই? উনি কি নিজের হাতে খেতে পারেন না? পারে খেতে নিজে নিজে? হাতে এতগুলো গহনা যে খেতে পারবে না, তাই খাইয়ে দিচ্ছি। ডিসকাস্টিং। কনক রাগ করে উপরে চলে গেল। ছোঁয়া আমেনাকে বলছে, আম্মু, আমি আর খেতে পারবো না। সবে মাত্র তো এইটুকুই খেলে, আর একটু খাও। না আম্মু, বেশি খাই না আমি। বেশি খেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আম্মু। ঠিক আছে, জানো না, বৌমাকে ঘরে নিয়ে যা। জি আম্মু। অনন্যা ছোঁয়াকে ঘরে নিয়ে গেল। ছোঁয়া মন খারাপ করে বসে রয়েছে কনকের কাণ্ড দেখে। অনন্যা ছোঁয়াকে জিজ্ঞেস করছে, কি হয়েছে ভাবি, তুমি মন খারাপ করে বসে রয়েছো কেন? উনি এত অদ্ভুত কেন? এইভাবে রাগ দেখালেন উনি নিচে। তুমি মন খারাপ করে থেকো না, ভাইয়া এরকমই। দুপুর হয়ে গেছে, বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনন্যা ছোঁয়াকে নিয়ে নিচে চলে গেল। আমেনা ছোঁয়াকে বসিয়ে দিল। ছোঁয়াকে অনেকেই দেখতে এসেছে। ছোঁয়ার পরিবার থেকে সবাই চলে এসেছে। ছোঁয়া দৌড়িয়ে ওর মা বাবার কাছে গেল। দুজনকে জড়িয়ে ধরে কান্না করছে। ছোঁয়ার মা বাবা ছোঁয়াকে জিজ্ঞাসা করছে, মা আর কান্না করিস না, তোর কান্না কিছুতেই সহ্য করতে পারি না। ঠিক আছে আব্বু, আমি আর কান্না করব না। তুই ঠিক আছিস তো মা? জি আম্মু, ঠিক আছি আমি। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। সবাই খেতে বসে গেছে। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পর অনন্যা বলছে, ভাবি, তুমি ভাইয়ার পাশে যেয়ে বসো না, ছবি তুলবে। অনন্যা ছোঁয়াকে জোর করে কনকের পাশে বসিয়ে দিল।
যখন ওরা সবাই দূরে সরে গেল, কনক ছোঁয়ার হাত ধরে টেনে নিয়ে ঘরে নিয়ে গেল। ছোঁয়া বারবার বলেই চলেছে, আমার হাত ছাড়ুন, আমার খুব লাগছে। লাগুক না, তাতে আমার কি? আপনি কেন আমার পাশে এসে বসলেন? আপনার সাহস তো বড় কম নয়। কে অধিকার দিয়েছে আপনাকে আমার পাশে বসার? স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে এই অধিকার। আপনার কাছে আসা, আপনার পাশে বসা, আপনার সাথে সব সময় চলা, এসব অধিকার সব আল্লাহ আগিয়ে দিয়ে রেখেছে আগে থেকেই। তাতেও যদি আপনার সমস্যা হয়, আমার কিছু যায় আসে না। সবাই নিচে আমাদেরকে খুঁজছে, নিচে যাচ্ছি আমি। ছোঁয়া নিচে চলে যাচ্ছে, হাতটা ডলতে ডলতে যাচ্ছে, হাতে একদম রক্ত জমে গেছে। কনক নিজেই নিজেকে বলছে, বেশি সাহস ওর। আজকের শুধু রাতটা আসতে দাও, তখনই বোঝাবো আমি কি জিনিস। আমার জীবনে এই মেয়ে কোনো জায়গা নেই। কখনই এই মেয়েকে নিজের স্ত্রী বলেও মানব না। আই হ্যাট হার। কনকও নিচে চলে আসলো। বিকেল হয়ে গেছে, একে একে অনেক গেস্ট চলে যাচ্ছে, শুধুমাত্র আত্মীয়রা রয়ে গেল। একটু রাত হতে না হতেই ছোঁয়ার পরিবাররা চলে গেল। চলে যাওয়ার সময় ছোঁয়া ওদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করল। সবাই রাতের বেলা নিচে বসে রয়েছে। সবাই মিলে এখন একটা অনুষ্ঠান করছে। এখন নাকি নাচ আর গান হবে। এই অনুষ্ঠানটা করছে ছোটরা, তাদের মধ্যে অনন্যা রয়েছে। ওরা একে একে সবাইকে নিয়ে মজা করলো। এখন বাকি রইল ছোঁয়া আর কনক। তাই অনন্যা বলছে, যাদের বিয়ে হয়েছে তারাই তো কোনো কিছু করলো না, এখন তাদেরকে সুন্দর একটা নাচ দিতে হবে। ভাইয়া আর ভাবি, তোমাদের দুইজনকে সুন্দর একটা নাচ দিতেই হবে, তাও আবার রোমান্টিক গানে। কি বলছো অনন্যা তুমি? কি বলছিস এটা কি তুই অনন্যা? তুই ভালো করে জানিস আমি এসব অপছন্দ করি। তুমি অপছন্দ করলে কিচ্ছু যায় আসে না, আজকে তোমার কোনো কথা শোনা হবে না। তুমি আর ভাবি এখন রোমান্টিক গানে ডান্স করবে, এটাই ফাইনাল। তাড়াতাড়ি আসো তোমরা এখানে। অনন্যা নিজেই ছুটে এসে কনক আর ছোঁয়াকে টেনে ধরে নিয়ে গেল, সামনে দাঁড় করিয়ে দিল। ছোঁয়া আর কনক বুঝতে পারছে না এখন ওরা কি করবে। সবার জোড়াজুড়িতে দুজনেই রাজি হয়ে গেল। কনক যখন ছোঁয়াকে টাচ করলো, তখন ছোঁয়া সাথে সাথে কেঁপে উঠল, কারণ জীবনে প্রথম ছোঁয়াকে কোনো ছেলে টাচ করলো। ছোঁয়া শুধু বারবার কেঁপেই চলেছে। দুজনের নাচ শেষ, সবাই জোরে জোরে হাতে তালি দিল। ছোঁয়া লজ্জা পেয়ে উপরে চলে গেল আর মনে মনে বলল, রাক্ষসটা আমাকে ছুলো আর কোনো রকমই লাগলো না। আর উনি এত এইরকম কেন? সকলের সাথে কি রাগ দেখিয়ে কথা বলেন? মানছি যে উনি একটা রাগী মানুষ, তাই বলে এত রাগ দেখাতে হবে? এত রাগ কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি? কনক ঘরে ঢুকিয়ে দরজাটা আটকে দিয়ে ছোঁয়ার হাত ধরে টান দিল। অনেক শক্ত করে ধরলো হাতটা। কনক অনেক রেগে রয়েছে ছোঁয়ার উপর। ছোঁয়া অনেক ব্যথা পাচ্ছে। ছোঁয়া আর সহ্য করতে পারছে না। ছোঁয়া একসময় বলে উঠল, আমার হাত ছাড়ুন আপনি, আমার খুব ব্যথা লাগছে, হাতটা ছাড়ুন। হাতে ব্যথা পান আর হাত কেটে যাক, আই ডোন্ট কেয়ার। আজকে দুপুরের বেলায় আমায় যা খুশি তাই বলেছেন, কিন্তু আমি কিছু বলিনি। তাই বলে ভাববেন না যে রাতে কিছু বলবো না। এখনই দেখতে পারবেন আমার কত রাগ। এখন তুমি বুঝবে। এই কথা বলে কনক আরো শক্ত করে ধরলো ছোঁয়ার হাতটা। ছোঁয়া আস্তে আস্তে করে চিৎকার করে উঠল। কনক হাতে একটা গাছের গ্লাস নিল, তারপর সেটা দূরে ছুঁড়ে মারল আর ছোঁয়াকে সেই গাছগুলোর উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। ছোঁয়ার হাত দিয়ে অনেক রক্ত পড়ছে। ছোঁয়া কান্না করছে। তারপর কনক ছোঁয়ার উপর কাঁথা আর বালিশ ছুঁড়ে মারল আর বলল, লাইটটা অফ করে দিয়ে নিজে শুয়ে পড়ো। কনক এই কথা বলার পরপরই শুয়ে পড়ল। ছোঁয়ার হাত দিয়ে এতই রক্ত পড়ছে যে না বলার মতো। ব্যান্ডেজ যে কোথায় রাখা আছে এই ঘরে সেটা তো ছোঁয়া জানেই না। ছোঁয়া একটা পুরনো শাড়ি বের করে তা ছিঁড়ে হাতটা কোনো রকমে বেঁধে রাখলো। তারপর লাইটটা অফ করে দিয়ে ছোঁয়া শুয়ে পড়ল আর কান্না করতে লাগলো। কান্না করতে করতে এক সময় ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। আজানের শব্দে ছোঁয়ার ঘুম ভাঙল। তারপর ধীরে ধীরে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেয়ে উজুটা করে এসে নামাজটা পড়ে নিল। কালকে রাতে যে ছোঁয়ার হাত দিয়ে রক্ত পড়ছিল সে রক্ত বোঝা যাচ্ছে। তাই ছোঁয়া পুরনো কাপড়টা পানিতে ভিজিয়ে রক্ত মুছে দিল। তারপর নিচে চলে আসলো। নিচে যেয়ে দেখে কনকের মা আমেনা নিচে রান্না করছে। হাতটা লুকিয়ে নিচে নেমে আসলো। আমেনা ছোঁয়াকে দেখে বলছে, বৌমা, তুমি উঠে পড়েছো? কিন্তু তুমি এখনো এভাবে কেন? তুমি রেডি হওনি কেন? রেডি কেন হবো আম্মু? কোথায় যাব আমি আম্মু? কালকে তোমাকে কি বলেছি? তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে। আজকে তুমি কলেজ যাবে, তাই তো বলছি এখনো রেডি হওনি। সেটা তো আমি বুঝতেই পারছি আম্মু, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার বই খাতাগুলো এখনো আনা হয়নি এখানে। তাহলে আমি কি করে কলেজে যাব আম্মু? আজকে না হয় নিয়ে আসি, কালকে থেকে না হয় কলেজে যাব আমি। ঠিক আছে, তুমি যেটা ঠিক মনে করো। বৌমা, এই কফিটা কনককে দিয়ে আসো।
সকালবেলা সময় মতো কফি না পেলে ও আবার রাগারাগি শুরু করে দিবে। তুমি তাড়াতাড়ি দিয়ে আসো। হুম, ঠিক আছে, আমি দিয়ে আসছি। ছোঁয়া উপরে গেল কফিটা নিয়ে। ছোঁয়া উপরে যেয়ে দেখে কনক ঘুম থেকে উঠে গেছে। কনক ছোঁয়াকে দেখে একটু রেগে গেল। ছোঁয়ার হাতে কফি মগ দেখে বলছে, তুমি আমার জন্য কফি নিয়ে এসেছো কেন? আসলে আম্মু বলল কফিটা আপনাকে দিয়ে আসতে। আমি ইচ্ছে করে আনিনি, আম্মুর কথা তো আর ফেলতে পারি না। ও দাও। ছোঁয়া কফি মগটা কনকের হাতে দিল। কনক এক চুমুক দিয়ে বলছে, কফি একদম ঠান্ডা হয়ে গেছে। কতবার বলেছি আমাকে গরম কফি দিতে, কে শুনে কার কথা? তোমার সব দোষ, তুমি ইচ্ছা করে লেট করে নিয়ে এসেছো কফি। কি? আমি ইচ্ছে করে লেট করেছি? আমি তো কোনো লেটই করিনি। হ্যাঁ, তুমি ইচ্ছে করে লেট করেছো। এই কথা বলে রাগ দেখিয়ে ছোঁয়ার শরীরে কফিটা ছুড়ে দিল। আসলে কফিটা গরম রয়েছে। কনক ইচ্ছে করে এই কাজটা করেছে ছোঁয়াকে শাস্তি দেওয়ার জন্য। রাগ দেখিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ছোঁয়া চলে যাচ্ছে ঘর থেকে। ঘরের বাইরে এসে দেখে আমিনা বাইরে দাঁড়িয়ে রয়েছে। ছোঁয়া আমিনাকে দেখে বলছে, আম্মু, আপনি এখানে? আমি সবকিছুই দেখেছি, কোনো কিছুই আমার কাছ থেকে তুমি লুকাতে পারবে না। নিচে থাকার সময় আমার সন্দেহ হচ্ছিল যখন তুমি তোমার হাতটা বারবার লুকাচ্ছিলে আমার কাছ থেকে, তাই পিছু নিয়েছি আর তাই এসব দেখতে পেলাম। আম্মু, উনি আমাকে মোটেও ভালোবাসেন না। উনি তো আমাকে তার পাশেই চান না, তার স্ত্রী বলে মেনে নিতে চান না। তাহলে আমি ওনাকে আমার আঁচলে বেঁধে রাখবো কি করে? এইভাবে সব অত্যাচার সহ্য না করে প্রতিবাদ করো, তাহলে নিজের আঁচলে বেঁধে রাখতে পারবি এই রাগী বরটাকে। আর চুপ করে থাকবি না তুই, সাথে সাথে প্রতিবাদ করে উঠবি তুই। এখন থেকে আমি তাই করবো আম্মু। আমি আর সহ্য করব না ওনার অত্যাচার। আজকে থেকে প্রতিবাদ করব আমি। এখন আর এখানে থাকার কোনো দরকার নেই, তুমি এখন নিচে চলো। আম্মু চলুন। ছোঁয়া আর আমিনা নিচে চলে আসলো। আমিনা রান্না করছে, ছোঁয়া আমিনাকে সাহায্য করছে। একটু করে অনন্যা আসলো এখানে। এসে ছোঁয়াকে বলা শুরু করলো, ভাবি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? এই তো আছি আর কি। মানে? কিছু না। কে যেন কলিং বেলটা বাজালো। অনন্যা যে দরজাটা খুলে দিল। কনকের বন্ধু জয়। অনন্যা দেখে বলছে, আপনি ভিতরে আসুন। হুম। কিন্তু ভাইয়া তো, ওই তো ভাইয়া এসে গেছে। অনন্যা ছোঁয়ার কাছে গেল। দুই বন্ধু মিলে গল্প করছে। অনন্যা ছোঁয়াকে বলছে, দেখো ভাবি, ভাইয়ার বন্ধু কত হ্যান্ডসাম আর অনেক রোমান্টিক। ভাইয়ার মতো এত রাগী না। তাহলে তো মনে হয় তুমি ভালোবাসো। যা। আমিনা আসলো এখানে। আমিনা এসেই বলছে, জয়, তুমি এসেছো? আন্টি। তোমার বন্ধুটা তো বিয়ে করে ফেললো, তাও আবার রাগী বন্ধুটা। তুমি কবে বিয়ে করবে? জানি না আন্টি, এখনো মনের মতো মেয়ে খুঁজে পাইনি তো। কি, এখনো মনের মতো মেয়ে খুঁজে পাননি? এতগুলো মেয়ে থাকতে এত মেয়ে আপনার চোখের সামনে ঘুরছে। হো মা, তাই? তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। আপনি কি বলছেন এইসব? আমি তো মজা করলাম তোমার সাথে, তুমি সিরিয়াস নিলে নাকি? ও না, আমি সিরিয়াস নেইনি কথাটাকে। এসব কথা বাদ দিয়ে যে কথাটা বলতে এসেছিস সেই কথাটা বলো। আর তোর কথা শেষ হলে আমারও তোকে কিছু বলার আছে। বলছি। অনন্যা মনটা খারাপ করে উপরে চলে গেল। ছোঁয়াও ওর পেছন পেছন গেল উপরে। আর অনন্যার ঘরে গেল। অনন্যা মন খারাপ করে বসে পড়ল। ছোঁয়া অনন্যার কাছে গিয়ে বসলো। তারপর বলতে লাগলো, আমি জানি তুমি এই কথাটাকে সিরিয়াস ভাবে নিয়েছিলে। উনি কি বোঝেন না আমি সত্যি ওনাকে ভালোবাসি? ওনাকে আমার জীবন সঙ্গী করতে চাই, কিন্তু ওনার মনে আমার জন্য কোনো জায়গা নেই ভাবি। আমি সত্যি কথাটাকে অনেক সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছিলাম। উনি কি আমায় একটুও ভালোবাসেন না ভাবি? সেটা তো আমি জানি না, কিন্তু তুমি মন খারাপ করে বসে থেকো না। তোমাকে এইভাবে ভালো দেখায় না। আর এক্ষুনি কিসের বিয়ের চিন্তা করছো? সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ো। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ভাবি, তুমিও তো সবেমাত্র একাদশ শ্রেণীতে পড়ো, তবুও তুমি বিয়ে করার চিন্তা ভাবনা কেন করলে? তবুও বিয়ে করলে কাকে? আমার রাগী ভাইটাকে। আমি কোনো বিয়ে করার চিন্তা ভাবনা করিনি। আব্বু আম্মুর জোর জবরদস্তিতে আর তাদের খুশির জন্য আমি এই বিয়েটা করেছি। কিন্তু কিন্তু কি ভাবি? কিছু না অনন্যা, তুমি এখন নিচে চলো, ব্রেকফাস্ট করবে। চলো। চলো। ভাবি, তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন?
ছোঁয়া হাতটা লুকালো। ছোঁয়া এখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। এখন মিথ্যে কথা বলতে হবে অনন্যাকে। ছোঁয়া হাতটা শাড়ির আঁচলে লুকিয়ে অনন্যাকে বলতে লাগলো, কোথায়? কিছু হয়নি তো আমার হাতে। তুমি ভুল দেখেছো অনন্যা। তুমি এখন নিচে চলো অনন্যা। চলো ভাবি। ছোঁয়া আর অনন্যা দুজনেই মিলে নিচে চলে আসলো। সোজা খাবার টেবিলে ওখানে চলে আসলো। আমিনা ছোঁয়াকে দেখে বলছে, বৌমা, তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজছিলাম সেই কখন থেকে, আর তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আম্মু, আমি অনন্যার সাথে ছিলাম। আম্মু, আপনি কি কিছু বলবেন বা কোনো কাজ আছে? কাজ থাকলে আম্মু বলেন, আমি এক্ষুনি করে দিচ্ছি আম্মু। না বৌমা, কোনো কাজ নেই। সকালের নাস্তা করার সময় হয়ে গেছে, আর তোমার কোনো খোঁজ খবর নেই। তুমি এখনই খেতে বসো। আম্মু, এক্ষুনি খেতে হবে আমাকে, কিন্তু এখন তো আমার কিছুই খেতে ভালো লাগছে না। ছোঁয়ার শ্বশুর কায়সার সাহেব আসলেন। তিনি ছোঁয়াকে বলতে লাগলেন, খেতে ইচ্ছে করছে না মানেটা কি? বৌমা, তুমি কি এখনো নিজেকে মানিয়ে নিতে পারোনি নাকি? আব্বু, আপনি? আসসালামু আলাইকুম আব্বু। আপনি কি যেন বলেছিলেন? আব্বু, তেমন কিছুই না। আমি নিজেকে এই বাড়ির সাথে মানিয়ে নিতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে খেতে চাচ্ছ না কেন? আমি বলছি তোমাকে এখনই খেতে বসো। আমি তোমার কোনো কথাই শুনবো না। জি আব্বু, আমি এক্ষুনি বসছি। ছোঁয়া বাধ্য হয়ে খাবার টেবিলে যেয়ে বসলো। আমিনা ছোঁয়ার প্লেটে খাবার বেড়ে দিল। সবাই খাচ্ছে এখন, সবার খাওয়া শেষ। কায়সার সাহেব কনককে বলছে, জয় এসেছিল তো, সে এখন কোথায়? তাকে দেখতে পাচ্ছি না তো। আপু, জয় চলে গেছে। সে কি কথা? না খেয়েই চলে গেল? আমাদের সাথে ব্রেকফাস্ট করে যেত, একসাথে বের হতে পারতাম। আমি আর আম্মু অনেকবার বলেছি আমাদের সাথে খেতে, কিন্তু বলল যে পরে একদিন খেয়ে যাবে। এখন নাকি জরুরি কাজ আছে, তাই চলে গেছে। ও, কিন্তু আমার তো জয়ের সাথে জরুরি কথা ছিল। কনক, তুই আমাকে জয়ের নাম্বারটা দে, মোবাইলে কথা বলে নেব। ঠিক আছে, নাও। কনক কায়সার সাহেবকে নাম্বারটা দিয়ে দিল। তারপর দুজনেই বের হয়ে চলে গেল। আমিনা অনন্যার দিকে তাকিয়ে বলছে, কি রে অনন্যা, তোর আবার কি হলো? এভাবে মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি হয়েছে কি তোর? কিছুই না মা, আমার কিছুই ভালো লাগছে না। আমি এখন আমার ঘরে যাচ্ছি, স্কুলে যেতে হবে। আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে স্কুলে যেতে লেট করতে পারবো না। আমি এখন যাই। যা তাড়াতাড়ি। অনন্যা ওর রুমে চলে গেল। তারপর রেডি হয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমিনা আর ছোঁয়া দুপুরের জন্য রান্না করছে। ঠিক এই সময় কলিং বেলটা বেজে উঠল। ছোঁয়া যে দরজাটা খুলে দিল। ছোঁয়া দরজা খুলে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা ছোঁয়াকে বলছে, এইখানে ছোঁয়া নামের কি কেউ থাকে? থাকলে তাকে ডেকে দিন। আমি ছোঁয়া। কি হয়েছে? বই খাতা আর কি যেন পাঠিয়েছে। ও হ্যাঁ, ভিতরে এনে দিয়ে যান প্লিজ। এনে দিচ্ছি। লোকটা সবকিছু এনে দিল ভেতরে। ছোঁয়া কিছু টাকা দিল ভেতরে এনে দেওয়ার জন্য। আর এই বাড়িতে যে কাজ করে রহিম, সে সবকিছু উপরে নিয়ে গেল। আমিনা ছোঁয়াকে বলছে, বই খাতা সবকিছু নিয়ে চলে এসেছে, কালকে থেকে কলেজে যাবে। জি আম্মু। দুপুর হয়ে গেছে। অনন্যা স্কুল থেকে চলে এসেছে। অনন্যা ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। আমিনা ছোঁয়াকে জোর করে খেতে বসালো। ছোঁয়া খাবার নাড়ছি আর মনে মনে বলছে, আমি যে খেতে বসেছি, ওই রাক্ষসটা কি খেয়েছে? সেই যে সকালবেলা খেয়েছে, এখনো পর্যন্ত খেলো কি না একমাত্র আল্লাহই জানে। রাক্ষসটা যদি আমার সাথে ভালো করে কথা বলতো, তাহলে ফোন করে জানতে পারতাম খেলো কি না। কনক বসে কাজ করছে। কনকের মনে হলো কে যেন ওকে স্মরণ করলো। এর জন্য কনক চুপ করে বসে রয়েছে। আর অন্যদিকে মন চলে গিয়েছে কনকে। কনক ভাবছে এই সময় কনককে কি স্মরণ করতে পারে। অফিসের একজন স্টাফ সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, আর সেই কখন থেকে বলেই যাচ্ছে, স্যার শুনছেন, ফাইলটা সাইন করে দিন। কনক বিরক্ত হয়ে বলছে, কি হয়েছেটা কি? এইভাবে চিল্লাচ্ছ কেন? রেগে কথাটা বলল, স্যার ফাইলটা সাইন করাতে নিয়ে এসেছি। এত চিল্লিয়ে কথা বলার কি আছে? সেই কখন থেকে আপনাকে ডাকছিলাম, কিন্তু আপনি শুনছিলেন না। ওকে দাও, ফাইলটা সাইন করে দিচ্ছি। কনক ফাইলটা সাইন করে দিল। একটু পরে কনকের পিয়ন আসলো কনকের খাবার নিয়ে। কনককে খাবার দিল। কনক খাচ্ছে। ছোঁয়া কিছুক্ষণ ভাত নাড়াচাড়া করার পর গালে হাত দিয়ে মুখে খাবার দিল। ছোঁয়ার গালে হাত দেখে আমিনা ছোঁয়াকে বলছে, গালে হাত দিতে নেই। ও, ভুলে গেছি। কি হয়েছে তোমার বৌমা? সেই কখন থেকে খাবার দিয়েছি, এখনো পর্যন্ত কিছুই খাওনি। রান্না কি ভালো হয়নি?
কি যে বলছেন আম্মু, আমি আসলে ভাবছিলাম ওই মানে উনি খেয়েছেন নাকি সেটাই চিন্তা করছিলাম তো। ও, বুঝতে পেরেছি। তুমি নিশ্চিন্তে খাও, আমার ছেলেটা সেই কখন খেয়েছে, তুমি আরামে খাও। হুম। রাত হয়ে গেছে, সবাই নিচে রয়েছে। কায়সার আর কনক চলে এসেছে। কায়সার আর কনক সোফায় এসে বসলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে কায়সার সাহেব সবাইকে বলছে, বিশেষ করে অনন্যাকে বলছে, আমি অনন্যার বিয়ে ঠিক করে রেখেছি। অনন্যার এসএসসি পরীক্ষা দেওয়ার পর বিয়েটা হবে। কি বলছো তুমি বাবা? কার সাথে বিয়ে ঠিক করে রেখেছো? আমি তো চিনি না। আর এসএসসির পর বলছো আমার বিয়ে হবে? একটা অচেনা ছেলেকে কি করে বিয়ে করি? আমি কিছুই জানি না, আমার কথাই শেষ কথা। এ কথা বলল কায়সার সাহেব নিজের রুমে চলে আসলো। অনন্যা বলছে, বাবা। অনন্যা রাগ করে নিজের রুমে চলে গেল। একে একে সবাই যে যার ঘরে চলে গেল। কনকও নিজের ঘরে চলে গেল। তার কিছুক্ষণ পর ছোঁয়াও চলে গেল ঘরে। কনক দরজাটা আটকে দিল। কনক ছোঁয়ার দিকে বালিশ আর কাঁথা ছুঁড়ে মারল আর বলতে লাগলো, নিচে বিছানা করে শুয়ে পড়ো, আর লাইট অফ করার দরকার নেই, আমার কাজ আছে। ছোঁয়াও কিছু কম না। ছোঁয়া বালিশ আর কাঁথা উপরে উঠিয়ে বলছে, দেখুন কনক, ভাববেন না যে এই 2 দিন আপনার দেওয়া কষ্টগুলো সহ্য করেছি, তার মানে এই নয় যে আজকেও সহ্য করব। আমি উপরেই শুব। চুয়া, আমি তোমাকে কিছুতেই আমার পাশে শুতে দিব না, তুমি নিচেই ঘুমাবে। আমি নিচে ঘুমাবো না, আমি উপরে ঘুমাবো। আর আপনার পাশে ঘুমাবার সম্পূর্ণ অধিকার আছে। না, আপনি কিছুই করতে পারবেন না। এই তো আমি ঘুমালাম, আপনার যা কাজ করার আপনি তাই করেন। গুড নাইট। ছোঁয়া উপরে ঘুমিয়ে পড়ল। কনক তো একদম রেগে আগুন হয়ে রয়েছে। ছোঁয়া উপরেই ঘুমিয়ে পড়ল, আর কনক তো রেগে আগুন হয়ে রয়েছে। কনক ছোঁয়ার কাছে যেয়ে ছোঁয়ার হাত ধরে টান দিতে দিতে বলছে, এই মেয়ে ওঠো, তুমি এখানে ঘুমাবে না আমার পাশে? দেখ, মেয়েটা এখানে ঘুমিয়ে পড়েছে, এর আসলে কিছু একটা করা দরকার। আসলে কনকের আর কিছু করার নেই। ছোঁয়া উপরেই ঘুমিয়ে পড়েছে। 2 দিন পর ছোঁয়া আজকে শান্তির একটা ঘুম দিল। কনক সোফায় যেয়ে বসে ল্যাপটপটা অন করে গুরুত্বপূর্ণ কাজ করতে লাগলো। কনক 2টার সময় ঘুমালো। বাধ্য হয়ে ছোঁয়ার সাথে ঘুমাতে হলো কনকের। আজান দিয়ে দিয়েছে। ছোঁয়া ঘুম থেকে উঠে পড়েছে নামাজ পড়ার জন্য। কনক এখনো ওঠেনি, তাই ছোঁয়া মনে মনে বলছে, আজান দিয়েছে, উনি নামাজ পড়বে, তা না করে উনি ঘুমাচ্ছেন। না, এই অন্যায় আমি কিছুতেই হতে দিতে পারি না। আজকে ওনাকে নামাজ পড়তেই হবে। আমি ওনার স্ত্রী হয়ে কিছুতেই নামাজ পড়ার সময় এভাবে ঘুমিয়ে থাকতে দিতে পারি না। ছোঁয়া কনককে ডাকছে। কনক কিছুতেই ছোঁয়ার ডাক শুনছে না। এবার ছোঁয়ার খুব রাগ উঠেছে, তাই ছোঁয়া বলেই ফেলল, আই রাক্ষস, ঘুম থেকে উঠেন না কেন? এবার কনক ছোঁয়ার ডাক শুনল। বিরক্ত হয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার সমস্যা কি? এভাবে ডাক দিচ্ছ কেন? হয়েছেটা কি? এক্ষুনি ঘুম থেকে উঠবেন আপনি, আর নামাজ পড়বেন আপনি এখন। নামাজ পড়ার টাইমে এখন আপনি কিছুতেই ঘুমাতে পারবেন না। কি নামাজ? হ্যাঁ, আপনি নামাজ পড়বেন। আমি কিচ্ছুই জানি না। মুসলমান ঘরের ছেলে, অথচ নামাজই পড়েন না, তা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। তাড়াতাড়ি উঠুন আর উজু করে আসুন। উঠছি। কনক বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যেয়ে উজুটা করে আসলো। ছোঁয়াও উজু করে আসলো, আর ছোঁয়া কনককে মসজিদে পাঠালো নামাজ পড়ে আসার জন্য। কনককে মসজিদ পাঠিয়ে নিজে নামাজটা পড়ে দিল। কনক নামাজ পড়ে আসলো, আবার শুয়ে পড়ল। কি আর করবে বেচারা, রাত 2টার সময় ঘুমিয়েছিল। ছোঁয়া নিচে চলে আসলো, রান্নাঘরে এসে রান্না করতে লাগলো। একটু পর আমেনা আসলো। আমেনা ছোঁয়াকে রান্না করতে দেখে বলছে, বৌমা, তুমি রান্না করছো কেন? আজকে তো তুমি কলেজে যাবে, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি কিন্তু জানি তোমাদের কলেজ 9টা থেকে শুরু হয়। তোমাকে রান্না করতে হবে না বৌমা, তুমি উপরে যে রেডি হয়ে নাও। জি আম্মু। ছোঁয়া আবার উপরে চলে আসলো। উপরে যেয়ে দেখে কনক ঘরে নেই। ছোঁয়া বলছে, যাক বাবা, রাক্ষসটা ঘরের ভিতরে নেই, এই সুযোগে আমি রেডি হয়ে নিতে পারি। ছোঁয়া জানতো না যে কনক ওয়াশরুমে ছিল। কনক ঘরে নেই এইটাই ভেবে ড্রেস চেঞ্জ করতে লাগলো। ঠিক ওই সময় কনক ওয়াশরুম থেকে বের হলো। কনক বাইরে এসে এসব দেখে চোখ উপরে উঠে গেল তার। ছোঁয়া কিছুতেই বুঝতে পারলো না যে কনক ওকে দেখেছে। ড্রেস চেঞ্জ করে বই খাতা গুছানোর পর যখন পেছন ঘুরে তাকালো, তখন কনককে দেখলো। ছোঁয়া কনককে দেখে ঢোক গিলেছে। কনকের চোখ এখনো উপরে উঠে রয়েছে। ছোঁয়ার বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে না থেকে ব্যাগটা নিয়ে নিচে এক দৌড় দিল। নিচে এসে ব্যাগটা রেখে মুখটা লুকালো ছোঁয়া। ছোঁয়াকে এরকম থাকতে দেখে আমেনা ছোঁয়াকে জিজ্ঞেস করছে, কি হয়েছে বৌমা, এইভাবে মুখ লুকাচ্ছ কেন? কিছু হয়নি তো আম্মু। কনক নিচে চলে আসলো। কার সাথে যেন কথা বলছে ফোনে, আর প্রচুর
রেগে রয়েছে, এমন রেগে রয়েছে যে একসময় মোবাইলটা ছুঁড়ে মারল। দামি মোবাইলটা একদম শেষ। ছোঁয়া একদম অবাক হয়ে তাকিয়ে রইল। একসময় চিৎকার করে বলতে লাগলো, আকাশ। আকাশ আসলো আর সাথে একটা মোবাইল নিয়ে আসলো। মোবাইলটা কনকের হাতে দিল। আমিনা ছোঁয়াকে বলছে, অবাক হওয়ার কিছু নেই বৌমা, এর আগে কতগুলো মোবাইল এভাবে ভেঙেছে, এইটা আবার কি? নয় হ্যাঁ। জয় আসলো কনককে নিতে। ওরা দুজনে একটা ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে যাবে। অনন্যা নিচে এসেছিল। হঠাৎ করে পা পিছলে পড়ে যাচ্ছিল। জয় এসে অনন্যাকে ধরলো। জয় অনন্যাকে বলছে, এইভাবে কেউ হাঁটে? কিছু একটা হয়ে যেত। সরি। বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো? তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, তোমার কলেজের সময় হয়ে যাচ্ছে। আর তোরাও খেতে বস। ছোঁয়া ব্রেকফাস্টটা সেরে নিয়ে কলেজ চলে আসলো। ক্লাসে ঢুকতে না ঢুকতে ছোঁয়ার বান্ধবীরা ওর দিকে ছুটে আসলো, একদম জড়িয়ে ধরলো। সবাই ছোঁয়াকে বলছে, কি রে দোস্ত, কেমন আছিস? পুরো 1 সপ্তাহ পরে আসলি তুই। কি আর করব বলো, আব্বু আম্মু জোর করে বিয়েটা করিয়ে দিল। আমরা তো ভেবেই নিয়েছিলাম তোকে বোধহয় আমরা আর দেখতে পাবো না। মনে শান্তি পেলাম তুই এসেছিস। আমার শাশুড়ি আমাকে আসতে বলেছে। তোর শাশুড়ি কত ভালো রে, কিন্তু দোস্ত তোর হাতে কি হয়েছে? কিছুই হয়নি তো। বাদ দে তো এখন, আগে বল জিজুর নাম কি? কনক। আর প্রচুর রাগী, কথায় কথায় রাগ দেখায়। রাগ দেখানো ছাড়া আর কিছুই বোঝে না। কলেজে আসার সময়ও রাগ দেখে আসলাম রে আমার হাজবেন্ডের। কি রাগিটাকে নিয়ে থাকিস কিভাবে? ওভাবেই। সবাই মিলে আরো অনেক গল্প করতে লাগলো। কনক আর জয় গাড়িতে আছে, দুজন মিলে জরুরি কথা বলছে। হঠাৎ করে কনকের যেন মনে হলো কেউ যেন কনককে নিয়ে কথা বলছে। কনক একদম অন্যমনস্ক হয়ে পড়েছে। জয় কনককে অন্যমনস্ক থাকতে দেখে জিজ্ঞেস করছে, কি রে, কি হয়েছে? এভাবে অন্যমস্ত হয়ে রয়েছিস কেন? মনে হলো কে যেন আমাকে নিয়ে কথা বলছে। কে আবার বলবে? ভাবি বলেছে। আচ্ছা, ভাবির সাথে এই কয়েকদিন কি করলি? তখনই কনকের সকালের কথা মনে পড়ল। আবার চোখ উপরে উঠল কনকের। এসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না। আমি খেয়াল করছি যে তুই যখন অনন্যাকে কালকে ও কথাটা বললি তখন মন খারাপ করে উপরে চলে গিয়েছিল, আর আজকেও তোর দিকে কেমন করে তাকিয়েছিল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমিও কিছু জানি না। অনন্যার কি হয়েছে? আমার মনে হয় অনন্যা তোকে ভালোবাসে। আমি জানি না, হতেও পারে। ছোঁয়ার কলেজ ছুটি দিয়ে দিয়েছে। ছোঁয়া এখন রাস্তায়। ছোঁয়া গাড়ির কাছে যাওয়ার আগে কলেজের ছেলেগুলো বকাটে টাইপের, সে ছোঁয়াকে ঘিরে ধরলো। এদের মধ্যে যে লিডার সিরাজ, সে একদম ছোঁয়ার কাছে আসলো। সে ছোঁয়াকে বলছে, তুই আমার না হয়ে অন্য কারোর হয়ে গেলি, আজকে তো তোকে ছাড়ছি না। ছোঁয়া বুঝতে পারছে না ছোঁয়া এখন কি করবে। সিরাজ ছোঁয়ার হাত ধরলো, টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে কনক যাচ্ছিল। কনক এসব দেখলো। কনক এখন দ্বিগুণ বেশি রেগে গেল। গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নেমে সিরাজের হাতটা ধরলো আর ছোঁয়াকে ছুটিয়ে দিল। সিরাজ বলছে, কে রে তুই? একে বাঁচানোর জন্য এভাবে আসলি? তুই কে হোস এই মেয়ের? আমি ওর হাজব্যান্ড আর ও আমার ওয়াইফ। তার মানে তুই সেই এই মেয়ের সাথে বিয়ে হয়েছে? তোকে আমি ছাড়ছি না। কনক সিরাজকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দিল আর বলতে লাগলো, আর কোনোদিনও যদি আমার স্ত্রীর দিকে তাকানোর চেষ্টা করিস তাহলে তোর চোখ টেনে ছিঁড়ে আনবো। আর যদি গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস তাহলে তোর হাত কিন্তু তোর বড়িতে থাকবে না। তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস? আমার বাবা তোকে ছাড়বে না। তুই হয়তো বা আমাকে চিনিস নি। আমি কে? আমি কনক চৌধুরী। পুরো দেশ আমাকে চিনে, আমাকে জানে। অনেক বড় বিজনেসম্যান। আমার স্ত্রীর আশেপাশে তোকে যেন না দেখি। ছোঁয়া কনকের মুখে এসব কথা শোনার পর থেকে চোখ দিয়ে পানি পড়ছে। কনক ছোঁয়ার হাতটা ধরলো আর গাড়িতে নিয়ে বসালো। আর কনক গাড়ি ড্রাইভ করছে। কনক ছোঁয়ার হাত ধরে গাড়িতে নিয়ে বসালো। কনক গাড়ি ড্রাইভ করছে। কনক এখনো অনেক রেগে রয়েছে। গাড়ি চালানোর ভাব দেখে বোঝা যাচ্ছে। ছোঁয়া শুধু চুপ করে বসে রয়েছে। ওরা বাসায় চলে এসেছে। কনক গাড়ি থেকে নামলো প্রথমে, তারপর ছোঁয়াকে হাত ধরে গাড়ি থেকে নামালো। তারপর হাত ধরে সোজা ঘরে নিয়ে যেয়ে দরজাটা একদম আটকে দিল। আমিনা আর অনন্যা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারছে না ভেতরে কি হচ্ছে। কনক ছোঁয়াকে জিজ্ঞেস করছে, ছেলেটাকে? আমাদের সাথেই পড়ে, ওর নাম সিরাজ। কে বলেছিল ছেলেটার সাথে কথা বলতে? হ্যাঁ, তাহলে এরকম কিছুই হতো না। আমি ছেলেটার সাথে কথা বলতে যাইনি, আমি গাড়ির কাছে যাচ্ছিলাম। ওই সময় ও আর ওর বন্ধুরা আমার সামনে আসে, তারপরেই তো হলো। ছেলেটার বাবার নাম কি? বললো যে ছেলেটার বাবা নাকি আমাকে শেষ করে দিবে। কে ওই শয়তান ছেলেটার বাবা? আরমান শিকদার। ও আই সি।
কালকে থেকে তুমি একা একা কলেজে যাবা না, আর একা একাও আসবে না। আমি তোমাকে দিয়ে আসবো আর নিয়ে আসবো। ঠিক আছে। কনক দরজা খুলে দিল। আমিনা আর অনন্যা এখনো বাইরে দাঁড়িয়েছেন। আমিনা কনককে জিজ্ঞেস করছে, কি হয়েছিলটা কি? এভাবে দরজা আটকিয়ে দিয়ে কি করছিলি বৌমার সাথে? কিছু না। তুই আবার বৌমাকে অত্যাচার করছিলি দরজা আটকে? আম্মু তুমি সবসময় নেগেটিভ ভাবো কেন? একটু কি পজিটিভ ভাবতে পারো না? তাহলে দরজা আটকিয়ে করছিলিটা কি? বললাম তো কিছু হয়নি। রাগী গলায় বলল কথাটা। কনক রাগ করে নিচে চলে গেল। ছোঁয়া কনকের পেছন পেছন যেতে যাচ্ছিল, কিন্তু আমিনা ছোঁয়ার হাতটা ধরে ফেলল। ছোঁয়া কাঁদো কাঁদো গলায় আমিনাকে বলছে, এমনিতে উনি খুব রেগেছিলেন, আর আপনি আরো রাগিয়ে দিলেন আম্মু। এই রাগ কি আর এত সহজে কি ভাঙবে? কেন, কি হয়েছে বৌমা? ছোঁয়া আমিনাকে সব কিছু খুলে বলল। ছোঁয়া আবার বলা শুরু করলো, এখন অনেক রেগে রয়েছেন উনি, জানি না এখন উনি কি করবেন। এখন আর একা একা কলেজ যাবি না, আমিও তোর সাথে যাব। না আম্মু, আপনাকে যেতে হবে না। উনি বলে দিয়েছেন কালকে থেকে উনি আমাকে কলেজে নিয়ে আসবেন আর নিয়ে যাবেন। ভালোই হলো। অনন্যা, তুই তোর ভাবির সাথে এখন থাক। জি আম্মু। ছোঁয়া আর অনন্যা বসে রয়েছে। অনন্যাকে ছোঁয়াকে বলছে, তখন ছেলেটা তোমার গায়ে হাত দিল, তখন না একটা থাপ্পড় আর জুতোর বাড়ি মারা উচিত ছিল ভাবি। সেই শক্তিটা তো পাচ্ছিলাম না। উনি যদি তখন ওইখান দিয়ে না যেতেন তাহলে যে কি হতো। ভাবি। কনক অফিসে চলে এসেছে। কনক ওর কাজ করছে। কনকের আশেপাশে যে থাকে আকাশ, সে এসে বলছে, স্যার আপনার সাথে আরমান শিকদার দেখা করতে এসেছে। ওনাকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। আকাশ বাইরে যেয়ে আরমান শিকদারকে ভেতরে পাঠিয়ে দিল। কনক আরমান শিকদারকে দেখে বলছে, আরমান শিকদার, হঠাৎ করে আমাকে কেন মনে পড়লো? তোমাকে কিছু বলতে এসেছিলাম কনক চৌধুরী। কি কথা? আজকে তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছো কেন? আপনার ছেলে এমনই এক কাজ করেছে যার জন্য হাত তুলতে বাধ্য হয়েছি। আমার ছেলে এমন কি করেছে যে গায়ে হাত তুলেছো তুমি? আমার স্ত্রীর দিকে খারাপ নজরে দেখেছিল আর ওর গায়ে হাত দিয়েছিল, এর জন্য মেরেছি আপনার ছেলেকে। নিজের জীবন যদি বাঁচাতে চাও তাহলে মেয়েটাকে ছেড়ে দাও। তোমার সাথে ওই মেয়ের বিয়ে হওয়ার আগে আমার ছেলে ওই মেয়েকে ভালোবাসতো আর চাইতো, আর এখনো চাই। তাই ভালোই ভালোই আমার মেয়েকে ছেড়ে দাও। সরি। এই কনক চৌধুরী। আওয়াজ নিচে আরমান শিকদার, আপনি এখন ভালোই ভালোই যান এখান থেকে, নয়তো আমার সিকিউরিটি এনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক আছে, চলে যাচ্ছি। আরমান শিকদার চলে গেল। এতদিন আমি ওকে ছাড়তে চাইতাম না, আমি আর জীবনেও মেয়েটাকে ছাড়বো না। মেয়েটাকে যদি ছেড়ে দিই তাহলে মেয়েটা সুরক্ষিত থাকবে না। রাত হয়ে গেছে। কনক বাসায় চলে এসেছে। ছোঁয়া এখনো ঘুমায়নি। কনক ঘরে এসে দেখে ছোঁয়া এখনো জেগে আছে, মানে রাত জেগে পড়ছে। কনক ছোঁয়াকে বলছে, তুমি এখনো জেগে রয়েছো, ঘুমাওনি কেন? কলেজের অনেক পড়া, তাই এখনো ঘুমাইনি। এত রাত জেগে পড়তে হবে না, এখন শুবে তুমি। আর কালকে যদি আবার কিছু করার চেষ্টা করে আমার সরাসরি কল করবে। ঠিক আছে। এখন আর রাত জাগতে হবে না, শুয়ে পড়ো এখন। না। কনক অনেক রেগে গেছে। ছোঁয়া সেটা বুঝতে পেরেছে, আর রাগাতে চায় না বলে আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। কনক লাইটটা অফ করে দিয়ে ছোঁয়ার পাশে শুয়ে পড়ল। কিসের জন্য যেন ওরা দুজনের দিকে তাকালো। দুজনেই একটু লজ্জা পেল। কনক নিজেকে ঠিক রেখে ছোঁয়াকে বলছে, তুমি এখনো ঘুমাওনি কেন? কি করব, কিছুতে তো ঘুম আসছে না। কিন্তু আপনি এখনো ঘুমাননি কেন? এমনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর কোনো কথা নয়। আমি না হয় ঘুমিয়ে পড়ব, আপনি আগে ঘুমান তো, তারপর না হয় আমি ঘুমিয়ে পড়ব। আপনি না ঘুমালে আমি কিন্তু ঘুমাবো না, এই বলে দিলাম। ঠিক আছে। কনক ওই পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল। ছোঁয়া কনককে কিছুক্ষণ দেখার পর ওপাশ ঘুরে ঘুমিয়ে পড়ল। আজানের শব্দে ছোঁয়ার ঘুম ভাঙল। চোখ ডলতে ডলতে ছোঁয়া শোয়া অবস্থা থেকে বসে পড়ল। ছোঁয়া পাশে তাকিয়ে দেখে কনক এখনো ওঠেনি। ছোঁয়ার মেজাজটা এখন গরম হয়ে গেল। কনকের কাছে যেয়ে কনককে ডাক দিচ্ছে, ওই আপনি উঠছেন না কেন? কালকে না আপনাকে বলেছি প্রতিদিন নামাজ পড়তে যাবেন, আপনি এখনো উঠছেন না ঘুম থেকে? আমার আর ভালো লাগে না, আমারই হচ্ছে যত জ্বালা। কনক তো উঠল না, উল্টে হাতটা ধরে টান দিল। ছোঁয়া একদম কনকের উপর পড়ে গেল। ছোঁয়া আবারও রাখতে রাখতে বলছে, বুঝতে পেরেছি ওনাকে কিভাবে ঘুম থেকে জাগাতে হবে। এই কথা বলার পরপরই কনকের ঠোঁটের সাথে ছোঁয়া ওর ঠোঁটটা মিলিয়ে দিল। এই কথা বলার পরপরই কনকের ঠোঁটের সাথে ছোঁয়া ওর ঠোঁটটা মিলিয়ে দিল।
কনক ওর ঠোঁটে কারোর স্পর্শ পেল, একদম সাথে সাথে চোখটা খুলে ফেলল। কনক চোখ খুলে ভালো করে শ্বাস নিতে পারছে না। ছোঁয়া এবার কনককে ছেড়ে দিল। কনক শ্বাস নিচ্ছে আর বলছে, এটা তুমি কি করলে? তুমি ভেবেছো কি আমি তোমাকে ছেড়ে দেব? কি বলছেন? না না। ছোঁয়া বিছানা থেকে উঠে সারা ঘর দৌড়াচ্ছে, আর কনক ওর পেছন পেছন। একটা সময় কনক ছোঁয়ার হাতটা ধরে ফেলল। কনক ছোঁয়াকে ওর কাছে টেনে নিল। কনক ছোঁয়াকে বলছে, রাগে থেকে ভেবেছো কি আমি রোমান্টিক না? আমার মাঝে কোনো রোমান্টিকতা নেই? না মানে? কনক যে ছোঁয়ার আরো কাছে যাচ্ছে। ঠিক ওই সময় আমিনা বাইরে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, বোমা, দরজাটা খোলো। জি আম্মু, খুলছি। ছোঁয়া নিজেকে ছুটিয়ে দরজাটা খুলে দিল। আমিনা ছোঁয়াকে বলছে, বোমা, তুমি নিচে আসো তো। আর কনক, তুইও নিচে চলে আয়, তোদের আব্বু তোদের ডাকছে। দুজনেই জি আসছি আমরা। দুজনেই নিচে নেমে গেল। কায়সার সাহেব বসে রয়েছে। কায়সার সাহেব ওদের দুজনকে দেখে বলছে, তোমরা এসেছো? আমাদের কিভাবে নিচে ডাকলো কেন আব্বু? দুইজনে হানিমুনের ব্যাপারে কি ভেবেছো? হানিমুন না মানে এখনো কিছু ভাবিনি এটা নিয়ে। মাঝে মাঝে তোকে দেখে মনে হয় তুই আমার ছেলেই না। কেন আব্বু? এত আনরোমান্টিক কেন রে তুই? আমার যখন তোর মায়ের সাথে বিয়ে হয়েছিল, বিয়ের 1 সপ্তাহ পরে হানিমুনে গিয়েছিলাম, আর তুই এখনো হানিমুনের জন্য কিছুই ভাবিসনি? এর জন্য সবকিছু আমাকেই করতে হলো। কনক শুধু মাথা চুলকাচ্ছে আর চোখে ছোঁয়াকে দেখছে। ছোঁয়ার দিকে তাকিয়ে দেখে ছোঁয়া হাসছে। কনক মাথা চুলকে আর রাগে একদম ফায়ার হয়ে যাচ্ছে, আর যখন তখন ছোঁয়ার গায়ে লেগে যেতে পারে। কায়সার সাহেব আবার বলছে, আমি জানতাম তুই কিছুই করবি না, তাই আমি আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিলাম। এখন উপরে যেয়ে সবকিছু প্যাকিং করে নাও, আজকে তোমাদের ফ্লাইট। তা তো বুঝলাম, আমরা যাবোটা কোথায়? লন্ডনে। এখনো এইখানে রয়েছে তোমরা, যাও তাড়াতাড়ি। যাচ্ছি। কনক আর ছোঁয়া উপরে চলে গেল। ওরা দুজনেই সবকিছু প্যাকিং করছে। পেছন থেকে কনক এসে ছোঁয়ার হাতটা শক্ত করে ধরল আর বলছে, নিচে তো খুব হাসি পাচ্ছিল তাই না? প্রচুর রাগ করছিল আমার। এ কথা বলার পর ছোঁয়ার হাতটা ছেড়ে দিল। বেচারি অনেক ব্যথা পেয়েছে, হাতে বারবার ফু দিচ্ছে। কনক ছোঁয়ার এই কাণ্ড দেখে বলছে, খুব ব্যথা লেগেছে তাই না? ব্যথা লেগেছে তো আমি কি করবো? আই ডোন্ট কেয়ার। কনক এই কথা বলে ওয়াশরুমে চলে গেল। ছোঁয়া হাত ফু দিচ্ছে আর বলছে, নিজেই ব্যথা দিয়ে আবার বলছে আই ডোন্ট কেয়ার, রাক্ষস একটা। ওহ কি ব্যথা! আপনি একবার বাইরে আসুন, তারপর দেখাচ্ছি মজা। কনক ওয়াশরুম থেকে বের হলো। ছোঁয়া কনকের শার্টের কলার ধরে বলছে, এই যে রাক্ষস, আপনি কেন বারবার আমাকে ব্যথা দেন? ভাল লাগে না। আর কোনোদিন যদি আমার হাত শক্ত করে ধরেন, তাহলে আমার একদিন তো আপনার কয়দিন লাগে। ছোঁয়া কথাগুলো বলার পর হাঁপাচ্ছে। কনক বলছে, হয়েছে, এবার নিচে যাই এবার আমরা। না, নিচে যেতে দিব না যতক্ষণ না পর্যন্ত আমাকে সরি বলবেন। তোমাকে কেন সরি বলতে যাব? কি করেছি এটা কি আমি? আমার হাতে ব্যথা দিয়েছেন যে, হাত একদম ফুলে গিয়েছে, এই যে দেখুন। আহারে অনেক ব্যথা করছে তাই না? সরি। এই কথা বলে কনক ছোঁয়ার হাতটা আবার ধরল। যেখানে ফুলে গেছে সেখানে ঠোঁটটা এগিয়ে দিল কনক। ঠোঁটটা ছোঁয়ার হাতের সাথে লাগিয়ে দিল। ছোঁয়া মনে মনে বলছে, ওনাকে তো কোনোদিন এরকম নরম হতে দেখিনি, এতটা রোমান্টিক হতেও দেখিনি। ছোঁয়া অনেক লজ্জা পেল। নিজের হাতটাকে সরিয়ে এক দৌড়ে নিচে চলে আসলো। ছোঁয়া এখনো অনেক লজ্জা পাচ্ছে। কায়সার ছোঁয়াকে দেখে বলছে, বোমা বসে পড়ো। জি বাবা। ছোঁয়া যেয়ে বসে পড়ল। কায়সার কনককে দেখতে না পেয়ে ছোঁয়াকে বলছে, আমার রাগী ছেলেটা কোথায়? সে কেন এখনো নিচে নামছে না কেন? সে কি আবার কাজে ব্যস্ত হয়ে পড়লো কোনো? এই তো উনি আসছেন। আসেন অ্যাংরি বার্ডস, বসুন, খেয়ে নিন কিছু। কনক নিজে একটু লজ্জা পেল। সবাই মিলে খাওয়া শুরু করলো। মাঝখানে কায়সার বলা শুরু করলো, কি আনরোমান্টিক ছেলে রে বাবা, কোনো রোমান্টিকতাই নেই। আবার কি হলো? বিয়ের পর একটু আদর করে নিজের বউকে একটু খাইয়ে দেবে, তা না তিনি মুখ গুমড়ো করে বসে আছে। কি আমি ওকে খাইয়ে দেব? ওর কি নিজের হাত নেই যে আমি ওকে খাইয়ে দিতে যাব? কিছুই বুঝে না রে। তুই একবার বৌমাকে খাইয়ে দিবি আর বৌমা তোকে খাইয়ে দেবে। এই বয়সে এখন আমাকে এইগুলো শিখিয়ে দিতে হচ্ছে? আরে বুঝিস না, এইভাবেই তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। এ কথা শোনার পর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কনক চোখটা ফিরিয়ে নিয়ে বলছে, যত সব। আমি এসবে বিশ্বাস করি না।
আমি তো আরো। কনক উঠে গেল, খাবার টেবিল থেকে সোজা চলে আসলো নিজের ঘরে। কনক মনে মনে বলছে, আমি ছোঁয়াকে এর জন্যই দূরে ঠেলে দিচ্ছি না, কারণ মেয়েটার বাইরে অনেক বিপদ দাঁড়িয়ে আছে। ওকে একবার ছেড়ে দিলে তো আরমান শিকদারের ছেলে ওর জীবনটা শেষ করে দেবে। শুধুমাত্র এর জন্যই আমি ওর কাছাকাছি আসার চেষ্টা করছি, কিন্তু ভালোবাসার চিন্তা ভাবনা কোনোদিনও না। ছোঁয়াও খাবার টেবিল থেকে উঠে চলে আসলো, সিঁড়ি দিয়ে উঠছে আর মনে মনে বলছে, তার মানে কি উনি আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন না? তাহলে যে ওই 2 দিন যে ওনার চোখে ভালোবাসা দেখেছি, সেটা তাহলে কি মিথ্যে? ওনার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই? ছোঁয়াও ঘরে চলে আসলো, দুজনের মাঝে চোখাচোখি হলো। কনক একটু পরে চোখটা সরিয়ে নিল। কনক মনে মনে বলছে, আর একটু যদি ছোঁয়ার দিকে তাকিয়ে থাকি তাহলে ওর উপর ভালোবাসা জন্মে যাবে না, আমি আর একটুও তাকাবো না। ছোঁয়া কনককে বলছে, সরেন, আমি যাব। আমি সরবো কেন? আরো কত জায়গা আছে, ওইখান দিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে হাত ধরে টান দিয়ে ওই পাশে দিয়ে দিল। ছোঁয়া মনে মনে বলছে, কি হলো, উনি এত রেগে গেলেন কেন? কিছুক্ষণ আগেই তো উনি ঠিক ছিলেন, এখন ওনার আবার কি হলো? বুঝি না বাপু, রাক্ষসটার মন। রাত হয়ে গেছে। কনক আর ছোঁয়া ব্যাগ নিয়ে নিচে নামলো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে গাড়িতে যেয়ে বসলো। ছোঁয়া কনকের দিকে তাকালো, সেটা কনক কিছুক্ষণ পর খেয়াল করলো আর ছোঁয়াকে বলছে, কি হয়েছে, এটা কি এইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? কোথায় আমি আপনার দিকে তাকিয়ে রয়েছি? আর আমি তাকিয়ে থাকলে আপনার সমস্যাটা কি? আপনি আমার স্বামী, আমি আপনার দিকে তাকিয়ে থাকতে পারি না? পারেন না। আমি 1000 বার আপনার দিকে তাকিয়ে থাকবো না, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না। ওরা দুজন এভাবে ঝগড়া করতে করতে এয়ারপোর্টে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে পড়লো ওরা দুজনে। তারপর এয়ারপোর্টে ঢোকার সময় ওদের দুজনকে চেক করা হলো। এখন ওরা দুজনে প্লেনে রয়েছে। অনন্যাও ওর ঘরে বসে পড়েছে। একটু পর অনন্যার মোবাইল বেজে উঠল। জয় কল করেছে। অনন্যার মুখে একটু হাসি ফুটল। অনন্যা কলটা রিসিভ করলো, তারপর বলতে লাগলো, হ্যালো। হ্যালো অনন্যা, তোমার ভাইয়া কোথায়? ফোনটা তো অফ দেখাচ্ছে। এখন ভাইয়া প্লেনে। কোথায় যাচ্ছে আবার? হানিমুন। কেন, আপনাকে কিছুই বলিনি ভাইয়া? ও তো আমায় কিছু বলেনি। আচ্ছা, তোমার কালকে তো স্কুল অফ। কিন্তু কালকে প্রাইভেট আছে, ইংলিশ প্রাইভেট। ও আচ্ছা, বাই, গুড নাইট। বাই, গুড নাইট। ছোঁয়ার কনক লন্ডনে পৌঁছে গেল। কায়সার সাহেব যে হোটেল বুক করে রেখেছে সেই হোটেলে যেয়ে ওরা উঠল। দুজনে এখন অনেক ক্লান্ত, তাই দুজনে ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়ল। কখন যে কনকের হাত ছোঁয়ার পেটে গেল কনক নিজেও জানে না। কিসের জন্য যেন ছোঁয়ার চোখটা একটু আগে খুলে গেল। ছোঁয়া ঘুম থেকে উঠেই দেখে কনকের হাত ওর পেটের উপর। ছোঁয়া তো একদম রাগেই ফায়ার। ছোঁয়া কনককে ডাক দিয়ে বলছে, এই, আপনি আমার পেটে হাত রেখেছেন কেন? ভুল করে লেগে গিয়েছে। আর লাগলে সমস্যাটা কি? এটার জন্য কাঁচা কুমড়ো ভেঙে দিলে এটা সামান্য বিষয়। কি এটা সামান্য বিষয়? আপনিও তো আমার পেটে হাত রেখে আমারও কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছেন। বললেই হলো। ছোঁয়া বালির সাথে নিয়ে কনক ইচ্ছা মতো বাড়ি মারছে। কনক নিজেকে আটকানোর চেষ্টা করছে। একসময় ছোঁয়ার হাত ধরে টান দিল, একদম শুয়ে দিল। কনক ছোঁয়ার উপরে পড়ল। কনক ছোঁয়াকে বলছে, এবার নিজেকে কিভাবে বাঁচাবে? আমার সাথে লড়াই করে নিজেকে ছুটাতে পারবে না। না না। কনক ছোঁয়াকে ইচ্ছে মতো নিজের করে নিল। অনন্যা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ইংলিশ প্রাইভেট যাচ্ছে। যে বাসার ভেতর ঢুকতে যাবে ঠিক তখনই কে যেন অনন্যার হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে গেল। অনন্যা অবাক হয়ে বলছে, আপনি আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এমনি। এমনি মানে? পাগল হয়ে গেছেন কি আপনি? ওই দিকটায় চলো। না, পারবো না, প্রাইভেট শুরু হয়ে গেছে বোধহয়। আজকে কেউ পারবে না। ওই যে দেখ, সবাই যে যার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, আর স্যার তার ওয়েবকে নিয়ে। এইসব আপনি কি করছেন? আমি কেন করতে যাব? পাগল নাকি? ওরা না হয় ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, আমি কাকে নিয়ে ঘুরবো? আমার তো বয়ফ্রেন্ড নেই। কি বয়ফ্রেন্ড নেই? তাহলে আমি কে? রাগ করেছো সোনা তুমি আমার ওপর? এইবার করেছিটা কি আমি? সেই দিনই তো বললেন আমাকে বিয়ে করার কথা, তারপর ওইভাবে কেন বললেন? আপনি মজা করে বলেছেন। আপনি তো বলতেই পারতেন আপনি আমাকে ভালোবাসেন, আপনি সত্যি আমাকে বিয়ে করতে চান। আর এখন বলে কোনো লাভ নেই। আব্বু আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছে। আমার এসএসসি পরীক্ষার পর আমার বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ বললেই হলো, তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে। আমার ওপর আর রেগে থেকো না, ওইদিকে চলো। এইখানে
অক্সিজেনের বড্ড অভাব। চলো। ছোঁয়া কনককে ধাক্কা দিল আর বলতে লাগলো, এমনিতেই মনে হয় একটা রাগী, এর মনে যে এত শয়তানি সেটা তো একদমও মনে হয় না। এই যে হ্যালো, কে বলেছে যে রাগী তাকে সে রোমান্টিক হতে পারে না? আমি তো রাগী থাকি কাজের জন্য, তাছাড়া তো আর কিছুই না। আর কে বলেছে যে রাগীরা রোমান্টিক থাকে না? কেউই বলেনি, আমি বললাম। ভেবেছিলাম তোমাকে নিয়ে আজকে বের হব, কিন্তু তা আর হলো না। মনে হচ্ছে তোমার সাথে ঝগড়াটাই করতে হবে এই 1 সপ্তাহ, আর বের হতেই পারবো না। বললেই হলো, অবশ্যই বের হব। আজকে না হয় বের হতে না পারলাম, কালকে বের হব। আপনি তো আমার সাথে পাগলামো করা শুরু করলেন, আর এইটাই করতে করতে রাত হয়ে গেছে। দরজার বাইরে দাঁড়িয়ে একজন এসে বলছে, স্যার, আপনাদের জন্য রাতের খাবার। লোকটা বাঙালি ছিল। কনক দরজাটা খুলে দিল। সে ভেতরে খাবারটা রেখে দিলেও আবার বলতে লাগলো, এর আগে তো আসতেন কাজের জন্য, এইবার আসলেন ওয়াইফ নিয়ে। এই কথা বলে লোকটা চলে গেল। ছোঁয়া কনককে বলছে, আর আগেও আপনি এখানে আসতেন? কাজের জন্য। আর বেশি কথা না বলে ডিনার করে নাও। আগে আপনি না খাওয়া পর্যন্ত আমি খেতে পারি না। ঠিক আছে। ওরা দুজনেই খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ল। কালকে সকালে ঘুম থেকে উঠল। সকালে নাস্তা করার পরপরই ওরা বেরিয়ে গেল। এই ভালোভাবে দুজনে ঘুরেছে, আর কিছুক্ষণ পর আবার ঝগড়া। ছবিও তুলছে একটু পর পর। একটু পর ছোঁয়া বায়না ধরলো আইসক্রিম খাবে। কনক আর কি করবে? কনক আইসক্রিম আনতে চলে গেল। কনক আইসক্রিম আনতে গিয়ে কনক একটু অবাক হলো। কনক সিরাজকে দেখল। সিরাজও কনককে দেখতে পেল। সিরাজও কনকের কাছে আসতে লাগলো। কনকের কাছে এসে বলছে, তুই কি ভেবেছিস তুই সোহাকে ছেড়ে না দিলে আমি সোহাকে আমার কাছে পাবো না? আমি তো সোহাকে আমার নিজের করেই ছাড়বো। আমি থাকতে তো কোনোদিনও না। আমি তো ছোঁয়াকে কোনোদিনও তোর মতো শয়তান ছেলের হাতে দিতে পারি না। আমি তো ছোঁয়াকে বাঁচাবই বারবার তোর হাত থেকে। এইবার তুই নিজেকে সোহাকে ছেড়ে দিবি, তখন ও আপনা আপনি আমারই হবে। সিরাজ। কনকার কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসলো। সোজা ছোঁয়ার কাছে আসলো। ছোঁয়া তো অনেক রেগে রয়েছে। কনক ছোঁয়ার সামনে আইসক্রিমটা ধরলো। ছোঁয়া কনককে বলছে, এত দেরি হলো কেন? সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে রয়েছি। সরি, আর কোনোদিন এরকম হবে না। এবার তো রাগ কমাও। তুমি তো দেখি আমার থেকেও বড় রাগী। এতদিন আপনি বুঝলেন? তুমি তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিলে, এখন নিজেই খাচ্ছ না? ও সরি, ওই দিকটাই চলুন না। চলো। ছোঁয়া কনকের হাত ধরে হাঁটছে। এক এক সময় কনকের কাঁধে মাথা রাখছে। সিরাজ এসব লুকিয়ে লুকিয়ে দেখছে আর অনেক রাখছে। কনক সিরাজকে দেখে ফেলেছে। কনক ছোঁয়াকে আরও কাছে টেনে নিল। কনক ছোঁয়াকে নিয়ে একটা জায়গায় টেনে বসলো। ছোঁয়াকে রাগানোর জন্য কনক ছোঁয়াকে বলছে, সারাদিন শুধু খাই খাই করে আর শুধু মুঠি হচ্ছে, সেটার ওপর কোনো খেয়াল নেই। উনি এখন আইসক্রিম খাচ্ছেন। ছোঁয়া তো সেই পরিমাণে রেগে আছে। রেগে গিয়ে ছোঁয়া কনকের সাথে আইসক্রিমটা ভরিয়ে দিল আর কনকের হাতে ধরিয়ে দিল। ছোঁয়া রাখতে রাখতে কনককে বলছে, লাগবে না, আমি আপনার সাথে থাকবো না, আমি আপনার সাথে ঘুরবো না, এই গেলাম আমি। ছোঁয়া রেগে গিয়ে উঠে সোজা হোটেলের দিকে যাচ্ছে। কনক আইসক্রিমটা হাতে নিয়ে ওর পেছন পেছন যাচ্ছে। ছোঁয়া সোজা হোটেলের ভেতর ঢুকলো। কনক ঢুকলো পেছন পেছন। কনক ছোঁয়াকে পেছন থেকে ঝুড়িয়ে ধরলো। ছোঁয়া নিজেকে অনেক কষ্টে ছুটিয়ে কনককে ধাক্কা দিল। ছোঁয়া এখনো কনকের উপর অনেক রেগে রয়েছে। রাগী গলায় কনককে বলছে, খবরদার, আপনি আমাকে জড়িয়ে ধরবেন না। কনক ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে টান দিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে বলছে, এতটাই রেগে গেছো তুমি আমার উপর? এবার তোমার রাগ ভাঙাবো আমি। পারবেন না আপনি আমার রাগ ভাঙাতে। ও তাই? হুম। ঠিক আছে, আমার না খুব ক্ষুধা লেগেছে। তো আমি কি করব? আপনার যা ইচ্ছে আপনি তাই খান। আমার তো তোমাকে খেতে ইচ্ছা করছে। কি? যা শুনছো তাই বলছি। আপনি আমাকে খাবেন? খেতেও তো পারেন, আপনি তো আবার একটা রাক্ষস। আমি তো রাক্ষস, এবার আমি তোমাকে খাবো। এই বলে ছোঁয়ার পেছনে ছুটছেন কনক। ছোঁয়া শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। একসময় কনক ছোঁয়াকে ধরেই ফেলল। ছোঁয়াকে ধরে খাটে শুইয়ে দিল। তারপর ছোঁয়ার উপরে ছোঁয়ার ঘাড়ে মুখটা নিয়ে এসে একটা কামড় দিল। তারপর কনকের ঠোঁট ছোঁয়ার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। অনেকক্ষণ পর কনক ছোঁয়াকে ছাড়ল। ছোঁয়া কনককে বলছে, আমারও খুব খিদে লেগেছে, এইবার আমি আপনাকে খাবো। তাই নাকি? এই বলে ছোঁয়াও কনকের ঘাড়ে আস্তে করে একটা কামড় দিল। কনক ছোঁয়াকে বলছে, এইবার তুমি আমাকে দাও। কি দেব? ওই তো আমি যেটা তোমাকে দিলাম।
ছোঁয়া লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে কনককে বলছে, যা, পারবো না। তাহলে আমি উঠছি না তোমার উপর থেকে। না না না, এই তো আমি দিচ্ছি। ছোঁয়া কনককে দিয়ে দিল একটা কিস। এইভাবে দেখতে দেখতে পুরো 7 দিন কেটে গেল। এখন ওরা এয়ারপোর্টে যাচ্ছে চলে যাওয়ার জন্য। ছোঁয়ার কনক যে হোটেলে ছিল, সিরাজও ঠিক ওই হোটেলেই ছিলই কয়েকদিন, কিন্তু সেটা কনক এখনো বুঝতে পারেনি। কনক আগে ক্যাবের ওখানে চলে গিয়েছিল, কিন্তু ছোঁয়া একটু পরে যাচ্ছে। ছোঁয়া যেই ক্যাবের ওখানে যাবে ঠিক তখন সিরাজ ছোঁয়ার হাত ধরে টান দিয়ে অন্য জায়গায় নিয়ে গেল। সিরাজ ছোঁয়ার মুখ চিপে ধরে বলছে, তুই শুধু আমার আর অন্য কারণ নয়, তুই শুধু আমার হবি। তোর পিছু আমি এত সহজে ছাড়ব না। ছোঁয়া সিরাজের হাতটা সরিয়ে সিরাজকে একটা থাপ্পড় দিল। সিরাজ ছোঁয়ার সাথে তারও অনেক খারাপ কিছু করতে চাইছিল। ছোঁয়া সিরাজকে একটা ধাক্কা দিয়ে আসলো। ছোঁয়া ক্যাবের কাছে আসলো। ছোঁয়ার দেরি হয়েছে আসতে, তাই কনক অনেক রেগে আছে, কিন্তু ছোঁয়ার উপর তেমন কোনো রাগ দেখালো না, কিন্তু মনে মনে প্রচুর রেগে আছে। কিছুক্ষণ পর ওরা এয়ারপোর্টে চলে আসলো। এখন ওরা প্লেনে রয়েছে আর ওরা বাংলাদেশ চলে এসেছে। আর ওদিকে ওরা আসছে বলে এখনো রাত জেগে রয়েছে তার মন। ওরা কিছুক্ষণ পর বাড়িতে চলে আসলো। ওরা ভেতরে চলে আসলো। আমেনা ছোঁয়াকে বলছে, বৌমা, ওইখানেও যে আমার ছেলে তোমার উপর রাগ দেখায়নি তো? না আম্মু। তোমরা এখন উপরে যাও, উপরে যেয়ে রেস্ট নাও। কনক আর ছোঁয়া দুজনই উপরে গেল। ব্যাগ থেকে সব কাপড় বের করে রেখে দিল। ছোঁয়া লাইট অফ করে দিল। দুজনই শুয়ে পড়ল। ছোঁয়া একটু পর খেয়াল করলো কনক ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া কনককে জিজ্ঞেস করছে, এইভাবে কি দেখছেন? তোমাকে দেখছি, তোমার শুধু বারবার দেখতে ইচ্ছা করছে, মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। কি বলছেন? আমার খুব লজ্জা লাগে। ছোঁয়া কনকের গায়ে হাত দিল। ছোঁয়া কনকের গায়ে হাত দিয়ে দেখে কনকের গায়ে প্রচুর জ্বর। ছোঁয়া জোরে করে বলে উঠল, এ কি, আপনার গায়ে তো অনেক জ্বর, জলপট্টি দিতে হবে এক্ষুনি। জ্বরের জন্য গায়ে হাতই দেওয়া যাচ্ছে না। ছোঁয়া এক দৌড়ে নিচে থেকে একটা বাটিতে করে পানি নিয়ে আসলো, কিন্তু কিছুতেই একটা কাপড় খুঁজে পাচ্ছে না। তারপর কোনো উপায় না পেয়ে শাড়ির আঁচলটা ছিঁড়ল। তারপর তাড়াতাড়ি করে উপরে চলে গেল আর কনকের পাশে যেয়ে বসলো। আর সারা রাত কনকের মাথায় জলপট্টি দিতে লাগলো। সকাল হয়ে গেছে। সারা রাত জলপট্টি দেওয়ার পর কনকের জ্বর একটু কমেছে। কনক ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আমেনা একটু পর দরজা ধাক্কাচ্ছে আর বলছে, কি হলো বৌমা, এখনো নিচে আসছো না কেন? কোনো কিছু কি হয়েছে বৌমা? দরজাটা খোলো। ছোঁয়া দরজাটা খুলে দিল। আমেনা দেখে ছোঁয়ার চোখে পানি। ছোঁয়ার চোখে পানি দেখে আমেনা ছোঁয়াকে জিজ্ঞেস করছে, কি হয়েছে বৌমা, তুমি কান্না করছো কেন? ছোঁয়া আমেনাকে সব খুলে বলল। তারপর কান্না জড়িত কণ্ঠে বলছে, তখন আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আপনাকে যে ডাকবো সেই শক্তিও পাচ্ছিলাম না। তবুও অনেক কষ্টে নিজেকে সামলে সারা রাত জলপট্টি দিতে লাগলাম। শান্ত হও বৌমা, রিল্যাক্স। এখন কি কিছুটা জ্বর কমেছে? কমেছে। আমেনা নিচে যেয়ে খাবার নিয়ে আসলো আর ছোঁয়াকে বলে দিল খাবারটা খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিতে। কনক কিছুতেই এই জ্বর বলা মুখ নিয়ে কোনো কিছুই খেতে যাচ্ছে না, কিন্তু অনেকটা কষ্টে ছোঁয়া কনককে বুঝিয়ে খাইয়ে দিচ্ছে। একটু খানি খাওয়ার পর কিছুতেই কনক আর খেতে পারছে না। কনকের বারবার বমি আসছে। কনকের কষ্ট হচ্ছে দেখে ছোঁয়া আর কোনো জোর করল না। ছোঁয়া কনককে ওষুধটা খাইয়ে দিল। অনন্যা কিছুক্ষণ পর এই ঘরে আসলো। তারপর কনকের জ্বরটা মেপে দিয়ে গেল। দেখে স্বাভাবিকই আছে। কনক এখন কিছুটা সুস্থ দেখে কনক বিছানা থেকে উঠতে যাচ্ছিল, ঠিক তখন ছোঁয়া কনককে আটকে দিয়ে বলছে, আপনি এখন যাচ্ছেনটা কোথায়? কেন, অফিসে যাচ্ছি। না, আপনি কোথাও যাবেন না। কেন যাব না? এখন তো আমি কিছুটা সুস্থ। কিন্তু আপনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। আজকে আপনি আমার চোখে চোখে থাকবেন। আজকে আমি আপনাকে কোথাও যেতে দিব না, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে যাব না। কিন্তু তোমার শাড়ির আঁচল? কালকে রাতে আপনার মাথায় জলপট্টি দেওয়ার জন্যই তো ছিঁড়েছি। কিন্তু শাড়িটা তো তোমার অনেক প্রিয়। এই প্রিয় শাড়ি থেকে আপনি আমার কাছে অনেক কিছু। রাত হয়ে গেছে। ছোঁয়া কনকের পাশে বসে রয়েছে। একটু পর ছোঁয়ার ফোনটা বেজে উঠল। সাদিকা ফোন করেছে। ছোঁয়া কলটা রিসিভ করলো। কল রিসিভ করার সাথে সাথে ওই পাশ থেকে সাদিকা বলে উঠল, দোস্ত, আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হবে। কবে থেকে? 23 তারিখ থেকে। ও। ছোঁয়া একদম মন খারাপ করে বসে রইল।
কনক সেটা খেয়াল করলো, তাই কনক ছোঁয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ করে বসে রয়েছে যে? 1 সপ্তাহ পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। আমি তো কিছুই পারি না। কালকে কলেজে যেয়ে কত কাজ করতে হবে আমাকে। পরীক্ষার রুটিন নিতে হবে, এই কয়েকদিন কি কি পড়িয়েছে তা নিতে হবে, আর স্যাররা কি সিলেবাস দিয়েছে তা নিতে হবে। এত জ্বালা আমার, দূর। রিল্যাক্স, তুমি এইদিকে এসে বসো। এখন আর রাত জাগতে হবে না তোমাকে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আর এমনিতে কালকে সারা রাত ঘুমাওনি, লাইটটা অফ করে দিয়ে তুমি শুয়ে পড়ো। ছোঁয়া লাইটটা অফ করে দিয়ে কনকের পাশে যেয়ে শুয়ে পড়ল। সকাল সকালে ছোঁয়ার ঘুমটা ভাঙল, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল আর ব্যাগটা গুছিয়ে নিল। তারপর কনককে ডাক দিল আর বলতে লাগলো, এই যে সকাল হয়ে গেছে তো, আপনি কি উঠবেন না নাকি আজও ঘুমিয়ে থাকবেন? কনক হালকা করে চোখটা খুলল, তারপর ছোঁয়ার হাত ধরে টান দিয়ে নিজের বুকের কাছে নিয়ে আসলো। ছোঁয়ার নিজেকে ছুটানোর চেষ্টা করছে আর বলছে, ছাড়ুন আমাকে। কালকে তো অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন, আর আজকে কি অফিসে যাবেন না? আর আমাকে ছাড়ুন, আমাকে এখন কলেজে যেতে হবে। না, আজকে আমি অফিসে যাব না, আর তোমাকে কলেজে যেতে দিব না। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে কিস দিচ্ছ আমি তোমাকে যেতে দিব না। কেন? আর আজকে কলেজে না গেলে তুমি পরীক্ষায় ফেল করবে। ভালোই ভালো বলছে তোমাকে আমায় একটা কিস দিয়ে দাও। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? তুমি দিবে না নাকি? তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। ঠিক আছে, আমি দিচ্ছি। ছোঁয়া বাধ্য হয়ে কনককে একটা কিস দিল। কনক উঠে রেডি হয়ে নিল, ব্রেকফাস্ট করে নিয়ে দুজনই বের হয়ে গেল। কনক ছোঁয়াকে কলেজের সামনে নামিয়ে দিল। ছোঁয়া যখন গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখন কনক ছোঁয়ার হাতটা টেনে ধরল আর ছোঁয়াকে বলতে লাগলো, আজকে সবকিছু নিতে বলো না। আমি যাই, কলেজের টাইম হয়ে যাচ্ছে। যাও। ছোঁয়া কলেজের ভেতর ঢুকলো। ক্লাসে যেতে না যেতে সবকিছু নিয়ে নিল। অনেকদিন পর ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে, তাই একটু গল্প করছে ওরা। সবাই ওকে বলছে, সেদিন তো দেখলাম তোর হাজবেন্ডকে, সো হ্যান্ডসাম ইয়ার। আই, একদম নজর দিবি না আমার হাজবেন্ডের উপর তোরা। ঠিক আছে। কনক ওর অফিসে চলে গেছে। কনক অফিসের কাজ করছে। একটু পর কনকের কাছে একটা পার্সেল আসলো। কনক পার্সেলটা নিল আর কনক বলছে, আমি তো কোনো কিছুই তো, তাহলে এটা কে পাঠালো? কনক পার্সেলটা খুলল, সেটার ভিতর কিছু ছবি দেখতে পেল। কনক ছবিগুলো দেখছে। কনক ছবিগুলো দেখার পর অনেক রেগে গেছে। ছবিগুলো নিজের পকেটের ভেতর ঢুকালো। প্রচুর রাগ উঠে গেছে কনকের। কনক অনেক রেগে রয়েছে। এমনিতেই তো কনকের রাগ বেশি থাকে, তার মধ্যে কনকের রাগ আজকে দ্বিগুণ বেশি। রাগ করে কনক অফিসের বাইরে চলে আসলো, সরাসরি গাড়িতে যেয়ে বসলো। আর এইদিকে আজকে ছোঁয়ার কলেজ আগেই ছুটি দিয়ে দিয়েছে, আর ছোঁয়া কলেজের বাইরে কনকের জন্য অপেক্ষা করছে। কনক একটু পর ওর গাড়ি নিয়ে এসে ছোঁয়ার সামনে এসে দাঁড়ালো। ছোঁয়া অপেক্ষা করছে কখন কনক গাড়ি থেকে নেমে ওকে ভালোবেসে গাড়িতে উঠাবে, কিন্তু কনক গাড়ি থেকেই নামছে না, শুধু এক দৃষ্টিতে সামনের দিকেই তাকিয়ে আছে। ছোঁয়া কনকের এই অবস্থা দেখে অনেক কষ্ট পেল, আর কোনো কথা না ভেবে ছোঁয়া নিজে গাড়িতে যেয়ে বসলো। ছোঁয়া কিছুতে গাড়ির সিট বেল্টটা লাগাতে পারছে না, সেই কখন থেকে চেষ্টা করেই যাচ্ছে। একটু পর কনক ছোঁয়ার হাতটা সরিয়ে নিজেই লাগিয়ে দিল। কনক ছোঁয়ার হাতটা এমন ভাবে সরালো যেন কনক মানুষ খুন করবে। ছোঁয়া কিছুতেই বুঝতে পারছে না কনকের কি হয়েছে। সারা রাস্তায় কনক ছোঁয়ার সাথে কথা বলল না, এমনকি ছোঁয়াকেও দেখে মুখে একটা হাসিও দিল না। ছোঁয়ার এসবের মানে কিছুই বুঝে উঠতে পারল না। ছোঁয়া মনে মনে বলছে, আজকে কনকের এমন কি হলো যে আমার সাথে একটুও কথা বললো না, আমার দিকে তাকিয়েও একটু হাসলো না? কি হয়েছেটা কি ওনার? এত রেগে রয়েছেন কেন আমার উপর? আমি করেছিটা কি? ছোঁয়া এই কথাগুলো ভাবছে আর ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে। কনক সেটা খেয়াল করলো। কনক ছোঁয়ার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল। ছোঁয়া কনকের দিকে তাকালো। কনক অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। ছোঁয়া টিস্যু পেপারটা হাতে নিল, টিস্যু পেপারটা দিয়ে চোখের পানি মুছল। কিছুক্ষণ পর ওরা দুজনেই বাড়িতে পৌঁছে গেল। ছোঁয়া গাড়ি থেকে নেমে গেল, কিন্তু কনক গাড়ি থেকে নামলো না। কনক গাড়ি অন্যদিকে ঘুরিয়ে আবার চলে গেল। ছোঁয়া কিছুক্ষণ ওই দিকে তাকিয়ে থেকে সোজা রুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিল। এখনো ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে। সে যে শাওয়ারটা অন করে ভিজছে আর বন্ধই করছে না। আমিনার অনন্যা ঘরে আসলো। আমিনার অনন্যা বলা বলি করছে,
কে রে? সেই কখন থেকে শাওয়ার অন করে রেখেছে? 2 ঘন্টা তো হবেই। বোধহয় ভাবি শাওয়ার নিচ্ছে। আর ভাবি যদি থাকে তাহলে এতক্ষণ ধরে শাওয়ার অন করে রেখেছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, মেয়েটা করছেটা কি আর হয়েছেই বা কি। ভাবি, দরজাটা খোলো। ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে, একটু পর পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেল। ছোঁয়া বের হলো ওয়াশরুম থেকে। আমেনা ছোঁয়াকে জিজ্ঞেস করছে, তুমি ওয়াশরুমে এতক্ষণ করছিলেটা কি বৌমা? খুব গরম লাগছিল তো মা, তাই। তাই বলে 2 ঘন্টা ধরে? কি 2 ঘন্টা? ছোঁয়ার এখনো চোখ দিয়ে পানি পড়ছে, বারবার চোখের পানি মুছছে। সেটা আমেনা খেয়াল করলো, তাই আমেনা ছোঁয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি কান্না করছো কেন বৌমা? ছোঁয়া আরো জোরে কান্না শুরু করে দিল। তারপর নিচে বসে পড়ে কান্না জড়িত কণ্ঠে বলছে, উনি আমাকে সেই কখন থেকে ইগনোর করে যাচ্ছে। আমার উপর অনেক রেগে রয়েছেন, আমার উপর রেগে আমার সাথে কথা বলছেন না। এবার আমি করেছিটা কি? আমেনা ছোঁয়ার কাছে গেল, ছোঁয়াকে তুলে বিছানায় বসালো। তারপর ছোঁয়াকে বলছে, কান্না করিস না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও তো বুঝতে পারছি না কনক কেন তোর উপর রেগে রয়েছে। আর কোথাও কনক বৌমা, তাকে তো দেখতে পাচ্ছি না। তিনি আমাকে এখানে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। ও, নিচে খেতে আসো তাড়াতাড়ি। না, আমি এখন খাবো না আম্মু, আমার এখন খিদে নেই। বললেই হলো। আম্মু, ভাবিকে এখন জোর করো না। তুমি এখন চলো আম্মু, ভাবিকে এখন একটু একা থাকতে দাও। আমেনার অনন্যা এই ঘর থেকে চলে গেল। ছোঁয়া একলা একলা ঘরে বসে রয়েছে চুপচাপ। সারাদিনেও কিচ্ছু খেলো না ছোঁয়া। রাত হয়ে গেছে, রাতেও মেয়েটা কিছুই খেলো না। যেভাবে বসেছিল ঠিক ওইভাবেই বসে রয়েছে মেয়েটা। অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখনো কনক আসছে না বাড়িতে। রাত 2টোর সময় কনক আসলো বাড়িতে। ছোঁয়া কনককে দেখে উঠে দাঁড়ালো। ছোঁয়া কনকের সামনে যেয়ে ওকে ধরে বলতে লাগলো, আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আমার উপর রাগ করে রয়েছেন আপনি? এমনভাবে তুমি জিজ্ঞাসা করছো যে তুমি কিছুই জানো না। সত্যি আমি কিছুই জানি না। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। নাকি না বোঝার বান করছেন? তাহলে এগুলা কি? কনক ছোঁয়াকে ছবিগুলো দেখালো। ছোঁয়া ছবিগুলো দেখার সময় প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। এবার কনক ছোঁয়াকে বলছে, এরপর কি তুমি না বোঝার বান করে থাকবে? এমন ভাব করবে যে তুমি কিছুই জানো না, তুমি কিছুই করোনি? বিশ্বাস করুন, আমি এসব করিনি ওই শয়তানটার সাথে। তুমি সিরাজের সাথে এসব করার পরও আমার সামনে দাঁড়িয়ে আছো? বিশ্বাস করুন কনক, আমি এসব করিনি, উল্টে ওই আমার সাথে। চুপ, একদম চুপ। তোমার এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না, আর তুমি আমার সামনে আসবে না। তুমি আজ থেকে এখানে থাকবে না। কনক ছোঁয়ার হাত ধরে টান দিয়ে সরাসরি বারান্দায় ধাক্কা মেরে ফেলে আসলো, আর বারান্দাটা ভেতর থেকে আটকে দিল, যাতে করে ছোঁয়া আর ভেতরে ঢুকতে না পারে। ছোঁয়া কান্না জড়িত কণ্ঠে জানালায় দাঁড়িয়ে বলছে, বিশ্বাস করুন, আমি সত্যি এসব করিনি, এইসব মিথ্যা। এবার কনক জানলাটাই বন্ধ করে দিল। ছোঁয়া জোরে জোরে কান্না করতে লাগলো। ছোঁয়ার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কান্না করতে 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 ওখানেই বসে পড়লো ছোঁয়া। ছোঁয়া কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, হোটেল থেকে বের হওয়ার সময় সিরাজ একবার আমার হাত ধরে টান দিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল, আর ছবিগুলো সেই জায়গাটাই দেখাচ্ছে। তার মানে যখন সিরাজ আমার সাথে জোর জবরদস্তি করছিল তখন কেউ ছবি তুলে রেখেছিল, কিন্তু উনি তো আমার কথা শুনতেই চাচ্ছে না। হায় আল্লাহ, এইবার তুমি আমাকে সাহায্য করতে পারো। ছোঁয়া বসে বসে শুধু কান্না করছে, আর কনক মনোযোগ দিয়ে কাজ করছে। মনে হচ্ছে অনেক রেগে রয়েছে। আর ওইদিকে সিরাজ আনন্দে আত্মহারা হয়ে আরমান শিকদারের কাছে গেল, আর চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো, আই এম সো হ্যাপি ড্যাড, ফাইনালি আমি সোয়াকে নিজের মতো করে পাবো। ওই মাঝখানের হাড্ডিটা আমাদের মাঝখান থেকে চলে যাবে। আমি অনেক খুশি। কি বলেছিল আমি কোনোদিনও পাবো না? তুমি এখন খুশি তো মাই সান? ইয়া ড্যাড, কবে যে ডিভোর্স দিয়ে দিবে আমি আমার জান পাখিটাকে আমার মতো করে নিব। এইবারের কনক চৌধুরী আমার ছেলের সাথে পাঙ্গা নিতে আসবে না। এইবার খুশি তো? এইবার ঘরে ফিরে যাও। ছোঁয়া এখনো বসে কান্না করছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে দিল। এবার কনকও দরজাটা খুলে দিল। ছোঁয়াকে আসতে বলল। ছোঁয়া ভেতরে আসলো। কনক ছোঁয়াকে বলছে,
পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি কলেজে যাবে না? কলেজে যাওয়ার নাম করে আবার না কি করে বসো? বিশ্বাস করুন, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি শুধু পরীক্ষার দিনগুলোতে কলেজে যাবে, তাছাড়া আগে নয়। কিন্তু কোনো কিন্তু নয়, আমি কোনো কথা শুনতে চাই না। এই কথাটা বলে কনক ওয়াশরুমে চলে গেল। ছোঁয়া কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে, আর চোখ তো একদম লাল হয়ে গেছে। আর কনক যখন ওকে ধাক্কা দিয়েছিল তখন হাতে একটু ব্যথা পেয়েছে, ছোঁয়া একটু ছিলেছে, রক্ত জমাট বেঁধে রয়েছে, আর প্রচুর জ্বলছে হাতটা। ছোঁয়া বারবার শুধু হাতে ফু দিচ্ছে, এত জ্বলছে বেচারির হাতটা, রক্ত জমাট বেঁধে রয়েছে কেটে যাওয়া স্থানে। পরিষ্কার করার জন্য ছোঁয়া স্যাভলন আনতে যাচ্ছিল, ঠিক ওই সময় কনক স্যাভলনটা নিয়ে নিজের পকেটে নিয়ে নিল। এবার ছোঁয়ারও প্রচুর রাগ উঠল, রেগে গিয়ে কনককে বলছে, এটা কি করলেন আপনি? স্যাভলনটা এইভাবে পকেটে ভরে নিলেন কেন? স্যাভলন দিয়ে তোমার কাজটা কি? দরকার আছে আমার। কি দরকার? আমার হাত কেটে গেছে, রক্ত জমাট বেঁধে রয়েছে, পরিষ্কার করব, দেন। তোমার হাতেই কাটক আর অন্য কিছু হোক, আমার স্যাভলন তুমি ব্যবহার করতে পারবে না। তুমি অন্য কারোটা নিয়ে পরিষ্কার করে নাও। আমার জিনিসে তুমি হাত দিলেই সেই জিনিস আমি জীবনও ব্যবহার করব না। আশা করি কথাটা বুঝতে পেরেছ। ছোঁয়া কনককে কিছু বলার আগেই ঘর থেকে হনহন করে বের হয়ে চলে গেল। ছোঁয়াও কনকের পিছু পিছু ঘর থেকে বের হয়ে গেল। দুজনেই নিচে চলে আসলো। ছোঁয়া আমিনার কাছে গেল, আমিনাকে সাহায্য করতে লাগলো। সবাই ব্রেকফাস্ট করার জন্য বসে রয়েছে। ছোঁয়া এক এক করে সবাইকে খাবার দিল। যখন কনককে দিতে গেল তখন কনক রাগ দেখিয়ে না খেয়েই চলে গেল। কনকের এই ব্যবহারে ছোঁয়া আরও কষ্ট পেল। কনক না খেয়ে চলে গেছে, তাই ছোঁয়াও কিচ্ছু খেল না, না খেয়েই উপরে চলে গেল। উপরে যেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বেচারির চোখ লাল হয়ে গেছে। একটু পরে ছোঁয়ার ফোনটা বেজে উঠল। রিমি কল করেছে। ছোঁয়া নিজেকে সামনে নিয়ে কলটা রিসিভ করলো, তারপর বলতে লাগলো, হ্যালো, বল রিমি। তুই আজকে কলেজে আসবে না? না রে দোস্ত, একদম পরীক্ষার দিনই আসবো রে। ও, তুই কি কান্না করছিস? মানে তোর কণ্ঠটা আজকে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে তুই কান্না করছিস। আমি কেন কান্না করতে যাব রে? আসলে ঠান্ডা লেগেছে তো, এর জন্য কণ্ঠটা এরকম মনে হচ্ছে। ও, এখন আমি রাখি, বাই। বাই। ছোঁয়ার হাত এখনো জ্বলছে, আগের থেকে আরো বেশি জ্বলছে। মনে হচ্ছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ওর পুরো শরীর। একটু পরে আমিনা ছোঁয়াকে ডাকতে লাগলো। ছোঁয়া নিজেকে সামলে নিয়ে নিচে চলে আসলো। ছোঁয়া নিচে গিয়ে আমিনাকে রান্নায় সাহায্য করতে লাগলো। আমিনা বুঝতে পেরেছে ছোঁয়া উপরে যেয়ে কান্না করেছে, কিন্তু কিসের জন্য কান্না করেছে সেটা এখনো আমিনা বুঝতে পারেনি। ছোঁয়ার মন মেজাজ এখন ভালো না, এখন কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, তাই আমিনা ছোঁয়াকে এখন কিছুই জিজ্ঞেস করবে না। একটু পর অনন্যা আসলো, এসে নিয়ে বলতে লাগলো খাবার দিতে, ওর নাকি এখন প্রাইভেট আছে। ছোঁয়া তাড়াতাড়ি করে অনন্যাকে খাবার দিল। অনন্যা খেয়াল করলো ছোঁয়ার হাতে কাটা দাগ, তাও আবার রক্ত জমাট বেঁধে রয়েছে। অনন্যা ছোঁয়াকে জিজ্ঞেস করছে, ভাবি তোমার হাত কাটলো কিভাবে? কালকে রাতে দরজাটার সাথে হাতটা লেগে একটু কেটে গেছে, সমস্যা নেই, পরে আমি ওষুধ লাগিয়ে নেব, তুমি চিন্তা করো না। তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, তোমার তো আবার প্রাইভেট আছে। না ভাবি, তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে। ভাইয়া কি তোমার উপর রাগ দেখিয়েছে? না না, তেমন কিছু না। উনি কেন আমার উপর রাগ দেখাবেন? ঠিক ওই সময় আমিনা আসলো। আমিনা এসে ছোঁয়াকে বলতে লাগলো, বোমা তুমিও এখন অনন্যার সাথে খেয়ে ফেলো, দেরি করে খাওয়ার দরকারটা কি, এখনই খেয়ে ফেলো। না আম্মু, আমি এখন খাবো না, আমার মোটেও খিদে নেই। ছোঁয়া না খেয়ে আবার উপরে চলে গেল। আমিনা অনন্যাকে বলছে, এখন তুই তোর ভাবিকে কোনো বিষয় নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবি না। কেন আম্মু? এখন তোর ভাবির মন মেজাজ কিছুতেই ভালো না। ওকে আম্মু। আম্মু আমি এখন যাই, আমার প্রাইভেট শুরু হয়ে গেল। যা। অনন্যা চলে গেল ওর প্রাইভেটে। ছোঁয়া উপরে যেয়ে কান্না করছে আর বলছে, কেন আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে আমি কারোর সাথে কিচ্ছু করিনি? বিয়ের আগে তো কেউ আমার জীবনে ছিলই না, আর বিয়ের পর শুধু আপনি আমার জীবনে, আর কেউ নেই। আর ওই শয়তানটা শুধু শুধু আমার পিছনে ঘুরে। আপনি আমাকে কেন বিশ্বাস করছেন না? আমায় শুধু কষ্টই দিচ্ছেন আপনি। ছোঁয়া শুধু কান্না করেই যাচ্ছে।
আমেনা আসলো ঘরে। আমেনা আচমকা বলা শুরু করলো, তোমার না পরীক্ষা শুরু হচ্ছে, তুমি এখনো পড়তে বসনি বৌমা? ছোঁয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিল। বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলছে, এই তো আম্মু, বলছি। গুড। তা তোমার খাবারটা কি উপরে পাঠিয়ে দিব বৌমা? না আম্মু, আমার খিদে নেই, আমি খাবো না। তা বৌমা, তোমার কি কিছু হয়েছে? না আম্মু, আমার কিছুই হয়নি, আমি এখন পড়বো। ঠিক আছে, তুমি পড়ো বৌমা। ছোঁয়া তো বই খুলে বসলো, কিন্তু কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। আর ওইদিকে সিরাজ একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। শুয়ে রয়েছে সিরাজ আর বলছে, কবে যে তোকে ডিভোর্স দিবে আর আমি তোকে পাবো, আমি আর অপেক্ষা করতে পারছি না আমার ময়না পাখি। সিরাজ মোবাইলে ছোঁয়ার ছবি বের করে কথাগুলো বলছে। বুকের মধ্যে জড়িয়ে রাখলো। সিরাজ ওর চোখটা বন্ধ করলো। সিরাজ ছোঁয়াকে কল্পনা করছে। সিরাজ আর ছোঁয়ার বিয়ে হয়েছে। ছোঁয়া সিরাজের রুমে বসে রয়েছে। সিরাজ ওর রুমে চলে আসলো। ছোঁয়া সিরাজকে দেখে উঠে দাঁড়ালো, আর সিরাজকে দেখে ভয় পাচ্ছে। ছোঁয়া সিরাজের থেকে অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে। সিরাজ ছোঁয়ার কাছে গেল আর ছোঁয়ার কোমরে হাত দিল। ছোঁয়া একটু কেঁপে উঠল। সিরাজ ছোঁয়াকে কাছে টেনে নিয়ে ইচ্ছে মতো চুম্বন করতে লাগলো। তারপর ছোঁয়াকে কোলে তুলে নিল, বিছানায় শুয়ে দিল। সিরাজ ওর চোখটা খুলে ফেলল। তারপর মুখে একটা হাসি দিয়ে বলতে লাগলো, তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম, কবে যে এই স্বপ্নটা সত্যি হবে। এই কথা বলার পর পর কোলবালিশকে জড়িয়ে ধরল। কোলবালিশকে জড়িয়ে ধরে নাচানাচি করতে লাগলো। ছোঁয়া কিছুক্ষণ বইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। আর এখন বিকেল হয়ে গেছে। ছোঁয়া এখন নিচে চলে গেল। আমেনা আর অনন্যা ওখানেই বসে রয়েছে। ওরা বসে বসে টিভি দেখছে, কিন্তু ছোঁয়ার মাথাটা অনেক ঘুরাচ্ছে। ছোঁয়া সবকিছু অস্পষ্ট দেখতে পাচ্ছে। ছোঁয়া আর দাঁড়িয়ে থাকতে পারছে না। আমেনার অনন্যার কাছে আসার পর ছোঁয়া মাথা ঘুরিয়ে পড়ে গেল। আমেনার অনন্যা তাড়াতাড়ি করে ছোঁয়াকে নিয়ে ঘরে শুয়ে দিল। অনন্যা তাড়াতাড়ি করে ওদের পারিবারিক ডক্টর রাশেদকে কল করলো। রাশেদ কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, অনন্যা কি হয়েছে? রাশেদ ভাইয়া, তুমি তাড়াতাড়ি আসো না, ভাবি সেন্সলেস হয়ে গেছে। অনন্যা, আমি এখনই আসছি। রাশেদ হলো আমেনার বড় ভাইয়ের ছেলে ও একজন ডক্টর। কারোর কোনো কিছু হলে সর্বপ্রথম রাশেদকে ডাকা হয়, আর তাই অনন্যা রাশেদকে এখানে আসতে বলল ছোঁয়াকে চেক আপ করার জন্য। রাশেদ আসছে ওদের বাড়িতে। কনক কিসের জন্য যেন একটু বাড়িতে এসেছিল। বাড়িতে এসে দেখে এই অবস্থা। কনক আমেনাকে জিজ্ঞাসা করছে, আম্মু কি হয়েছে ছোঁয়ার? জানি না, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। ডাইরেক্ট কল করো। রাশেদ ভাইয়া আসছে, ওই তো এসে গেছে। রাশেদ এসে গেছে। রাশেদ ছোঁয়াকে দেখতে লাগলো। রাশেদ ছোঁয়াকে চেক আপ করে একটু ভয় পেল, বিশেষ করে কাটা দাগ দেখে ভয় পেল যে এখনো রক্ত জমে রয়েছে। কনক রাশেদকে জিজ্ঞেস করছে, রাশেদ ছোঁয়ার হয়েছেটা কি? ভাবি একে তো খায়নি, তার জন্য সেন্সলেস হয়ে গেছে। কিন্তু কি রাশেদ? এই কাটা অংশে এখনো কোনো ব্যান্ডেজ বা স্যাবলন দেওয়া হয়নি, এর জন্য এখানে ইনফেকশন হয়ে গেছে। এর জন্য আবার মাথা ঘুরিয়ে পড়ে গেছে। এখন যদি তাড়াতাড়ি হসপিটালে না নেওয়া হয় তাহলে ভাবিকে বাঁচানো সম্ভব নয়, আর যদি বেঁচেও যায় তাহলে হাত কেটে ফেলতে হবে। কি? না, যে করি হোক আমি ওকে সুস্থ দেখতে চাই। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, অপারেশন করাতে হবে। কনক ছোঁয়াকে কোলে করে নিয়ে নিচে নামলো, গাড়িতে নিয়ে শোয়ালো। সে গাড়িতে শুধু অনন্যা উঠলো, আর কনক গাড়ি ড্রাইভ করছে। আর রাশেদ আর আমিনা আর এক গাড়িতে এসছে। ছোঁয়াকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। কনক ছোঁয়াকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গেল। রাশেদ এসে তাড়াতাড়ি করে ছোঁয়াকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে গেল। কনক আর বাকি সবাই বাইরে অপেক্ষা করছে। সবাই ছোঁয়ার জন্য অনেক চিন্তা করছে, কি যে হবে মেয়েটার সাথে এটাই ভেবে। কনক শুধু নিশ্চুপ হয়ে রয়েছে। একটু পরে রাশেদ বের হলো। রাশেদকে দেখে কনক রাশেদকে জিজ্ঞেস করছে, কি হয়েছে রাশেদ? সাকসেসফুল না? রক্ত লাগবে। রক্ত যদি এখন না দেওয়া হয় তাহলে আমরা কিছুই করতে পারবো না। ব্লাড গ্রুপ কি? দাঁড়াও ভাইয়া, পরীক্ষা করে দেখতে হবে তাড়াতাড়ি। রাশেদ আবার ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পর বের হলো। তারপর বলতে লাগলো, বি পজিটিভ। বি পজিটিভ? আমার তো ব্লাড গ্রুপ বি পজিটিভ। আমারটা কি দিলে হবে না? কেন হবে না ভাইয়া? তুমি শুধু তাড়াতাড়ি আসো, ভাবির এখনই রক্ত লাগবে। চলো। কনক ছোঁয়াকে রক্ত দিতে চলে গেল। কনকের কাছ থেকে এক ব্যাগ রক্ত নিল। তারপর ছোঁয়ার কাছে নিয়ে যাওয়া হলো। কনক রক্ত নিয়ে এসে বাইরে চলে আসলো। বাইরে এসে আবার নিশ্চুপ হয়ে বসে পড়ল কনক।
কোনো কথাই বের হচ্ছে না এখন মুখ থেকে, কিন্তু মনে মনে কনক নিজেকেই বলছে, তুই এটা কি করলি কনক? মানছি যে চুয়ার এই কাজের জন্য চুয়াকে শাস্তি দিতে চাচ্ছিস, তাই বলে এত বড় শাস্তি? তুই অনেক খারাপ কনক। না না, অনেক বড় ভুল হয়ে গেছে আমার। আজকে সকালে ওই কাজটা করা উচিত হয়নি, একটু বেশি করে ফেলছে আজকে সকালে। আমার রক্ততেই যেন সুস্থ হয়ে ওঠে, এই দোয়া করি আল্লাহর কাছে। একটু পরে রাশেদ ওটি থেকে বের হলো। বের হয়ে রাশেদ বলতে লাগলো, অপারেশন সাকসেসফুল, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ছোঁয়াকে উটি থেকে বের করে আনা হলো। সবাই রাশেদকে জিজ্ঞেস করছে ওরা কি এখন ছোঁয়ার সাথে দেখা করতে পারবে? রাশেদ সবাইকে বলছে, এখন তো সবাই দেখা করতে পারবে না, তাও আবার একসাথে। তবে কনক ভাইয়া, তুমি ভাবির পাশে এখন থাকতে পারো। কনক মুখে একটা হাসি দিল। রাশেদ কনককে ছোঁয়ার কাছে নিয়ে গেল। কনক ছোঁয়ার পাশে যেয়ে বসলো। রাশেদ কনককে দিয়ে এসে বাইরে চলে আসলো। ছোঁয়ার এখনো জ্ঞান ফিরে আসেনি। কনক বলছে, তোমার সাথে একটু বেশি করে ফেলছি, এতটা কঠিন হওয়া উচিত হয়নি আমার, একটু তো নরম হওয়া উচিত। কনকের চোখ দিয়ে পানি পড়ছে। এক ফোঁটা পানি ছোঁয়ার হাতের উপর পড়ল। তখনই ছোঁয়ার হাতটা নড়ে উঠল। সাথে সাথে কনক তার চোখের পানি মুছে ফেলল। আস্তে আস্তে ছোঁয়া তার চোখটা খুলতে লাগলো। অবশেষে ছোঁয়ার চোখটা খুলল। ছোঁয়া চোখ খুলে কনককে দেখতে পেল। ছোঁয়া কনককে বলছে, আপনি? ভেবো না যে তোমার উপর দয়া দেখাচ্ছি, তার মানে এই নয় যে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। তুমি যে কাজটি করেছো তারপরে তোমায় ক্ষমা কোনোদিনও করবো না। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি বা এখানে কেন? আমার কি হয়েছে? অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে তুমি। পুরো একদিন তুমি কিছুই খাওনি, না খেয়ে থাকার জন্য তুমি সেন্সলেস হয়ে যাও। আর ওই হাতে ব্যথা। উফ, মাথাটা কেমন যেন যন্ত্রণা দিচ্ছে, আমি আর পারছি না। উফ। একটা নার্স আসলো ভেতরে। ছোঁয়ার জ্ঞান ফিরেছে দেখে বাইরের সবাইকে বলে দিল কথাটা। সবাই ছোঁয়াকে দেখার জন্য ছুটে চলে আসলো। সবাই ছোঁয়াকে জিজ্ঞেস করছে, কেমন আছো? এখন ঠিক আছে আমি, কিন্তু মাথাটা। এখন ওনাকে একটু রেস্ট নিতে দিন। সবে মাত্র জ্ঞান ফিরেছে ওনার। ভিড় আর চিল্লাচিল্লি ওনার পক্ষে এখন মোটেও ভালো না। ঠিক আছে, আমরা সবাই বাইরে যাচ্ছি। সবাই বাইরে চলে গেছে। কনকও বাইরে যাচ্ছিল। রাশেদ কনককে আটকে দিয়ে বলছে, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? তুমি ভাবির পাশে থাকো, নয়তো যে ভাবি একা হয়ে যাবে। ওকে। সিরাজ ছোঁয়াকে পাওয়ার জন্য এতই পাগল হয়ে গেছে যে সব জায়গায় শুধু ছোঁয়াকেই দেখতে পাচ্ছে। সিরাজ দেখছে যে ছোঁয়া আয়নার সামনে দাঁড়িয়ে ইয়াররিং খুলছে, কিন্তু কিছুতেই খুলতে পারছে না। সিরাজ ওখানে যে নিজেই খুলে দিচ্ছে আর শুধু ছোঁয়ার চুলের ঘ্রাণ দিচ্ছে। ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। যখন নিজের ঠোঁট ছোঁয়ার দিকে নিল তখনই ছোঁয়া অদৃশ্য হয়ে গেল। সিরাজ আবারও বলতে লাগলো, আজকে আবারও আমি আর ওয়েট করতে থাকতে পারছি না, কবে যে আমার জান পাখিটা আমার হবে। সিরাজ নিচের দিকে যেতে লাগলো। আরমান আর তার স্ত্রী কথা বলছে। সোয়া যে এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, সেটা মিরাজ কোনোভাবে জানতে না পারে। জানতে পারলে যে পাগলামো শুরু করে দেবে। ঠিক আছে। সিরাজ নিচে নামার সময় সবকিছু শুনে ফেলেছে। কথাটা শোনার পর থেকে সিরাজ একদম পাগলামো শুরু করে দিয়েছে আর বলতে লাগলো, কি হয়েছে আমার সোহার? ও হাসপাতালে কেন? আজকে আমি সবকিছু। কি করছো কি তুমি সিরাজ? এরকম পাগলামো করো না। এই আপনি একটু বোঝান। আরমান কোনো মতে সিরাজকে শান্ত করে ঘরে নিয়ে গেল। কালকে ছোঁয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এখন ছোঁয়াকে স্যালাইন দেওয়া হয়েছে। অনেক রাত হয়ে গেছে তো, তাই ছোঁয়া এখন ঘুমাচ্ছে আর পাশে কনক বসে রয়েছে। বাড়ির অনেকেই আজকে থাকতে চেয়েছিল হাসপাতালে ছোঁয়ার সাথে, কিন্তু কনকই থাকতে দেয়নি কাউকে। কনক একাই থাকতে চায় ছোঁয়ার সাথে। কনক এখনো জেগে রয়েছে, কারণ ছোঁয়ার যদি কোনো কিছুর প্রয়োজন হয়। সকাল হয়ে গেছে। রাশেদ আসলো আর ছোঁয়াকে চেক করলো, আর ছোঁয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। কনক ছোঁয়াকে গাড়িতে নিয়ে যেয়ে বসালো। কনক গাড়ি ড্রাইভ করছে। ছোঁয়া কনকের দিকে তাকালো। ছোঁয়া মনে মনে বলছে, এই রাগী মানুষটাকে যে বেশি ভালোবেসে ফেলেছি। আপনি কেন আমাকে ভুল বুঝছেন কনক? একবার শুধু আমার কথাটা শোনার চেষ্টা করুন কনক। কনক আর ছোঁয়া বাড়ি পৌঁছে গেছে। কনক প্রথমে গাড়ি থেকে নামলো। ছোঁয়া গাড়ি থেকে নামছিল। শরীর দুর্বল থাকার কারণে ঠিকমতো দাঁড়াতে পারছে না, তাই পড়ে যাচ্ছিল। কনক সাথে সাথে এসে ছোঁয়াকে ধরে ফেলল। কনক ছোঁয়াকে কোলে নিল। কোলে করে নিয়ে ঘরে দিয়ে গেল। ছোঁয়ার মা আর বাবা এসেছে ছোঁয়াকে দেখতে। ছোঁয়ার বাবা ছোঁয়াকে বলছে,
এখন ঠিক আছিস তো মা? আব্বু। কালকে ভালো করেও দেখতে পারিনি মেয়েটাকে, এখন ভালো করে দেখতে পেয়ে মনটা একটু শান্ত হলো। আম্মু। ছোঁয়াও ওর আম্মুকে জড়িয়ে ধরল আর কান্না করছে। ছোঁয়ার মা ওকে বলছে, কাঁদিস না মা, তোর চোখের জল যে আমার আর তোর আব্বু যে আর সহ্য হয় না। ওনারা কিছুক্ষণ ছোঁয়ার কাছে থেকে আবার নিচে চলে গেল। কনক ছোঁয়ার কাছে এসে ছোঁয়ার চোখের পানি মুছে দিল। সিরাজ তো একদম পাগল হয়ে গেছে ছোঁয়ার হাসপাতালে ভর্তি থাকার কথা শুনে, আর কনক এখনো ছোঁয়াকে ছাড়ছে না কেন সেটার জন্য। তাই সিরাজ রাগে আরমানকে বলছে, ড্যাড, ওই শয়তানটা সোয়া নিশ্চয়ই কিছু করেছে, তাই সোয়া হাসপাতালে ভর্তি ছিল। শয়তানটা সোয়াকে এখনো ডিভোর্স দিচ্ছে না কেন? কাম ডাউন, তুমি আর চিন্তা করো না মাই সান, আমি কিছু একটা করছি। প্লিজ ড্যাড, যা করার তাড়াতাড়ি করো, আমি যার পারছি না, প্লিজ ড্যাড। সোয়া শুধু বারবার আমার স্বপ্নে আসছে, সব জায়গায় শুধু ওকে দেখি, আমি বাস্তবে ওকে চাই। কবে পাবো আমি ওকে? চিন্তা করো না, খুব শীঘ্রই পাবে। আরমান সিরাজকে ঘরে পাঠিয়ে দিল। আরমান নিজেই নিজেকে বলছে, সত্যি আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, তা না হলে যে আমার ছেলেটা যে একদম পাগল হয়ে যাচ্ছে। ওই কনক চৌধুরী সোয়াকে বিয়ে করার আগেই আমার ছেলের জন্য সোয়াদের বাড়িতে যাওয়া উচিত ছিল, তাহলে আমাকে এত কিছু করতে হতো না। সিরাজ রাখতে রাখতে নিজের রুমে চলে আসলো। নিজের রুমে এসে মোবাইল থেকে ছোঁয়ার ছবিটা বের করে কিছুক্ষণ দেখতে লাগলো এক দৃষ্টিতে। কিছুক্ষণ পর কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, তুই কেন বুঝিস না আমি যে সত্যি তোকে অনেক ভালোবাসি। আমি একটু অন্যরকমভাবে চলতাম ফিরতাম, তাই তুই আমাকে খারাপ ভাবতিস, কিন্তু বিশ্বাস কর আমি তোকে প্রচুর ভালোবাসি। একবার আমার দিকে তাকিয়ে দেখ, তোর ভালোবাসার জন্য আমি পুরোপুরি পাগল হয়ে গেছি। আমি জানি তুই আমাকে কলেজের প্রথম দিন থেকেই দেখতে পারিস না, কিন্তু আমি প্রথম দিন থেকেই তোকে ভালোবাসি। সেই দিন তোর মতো অত সুন্দর, মানে মনের দিক থেকে সুন্দর মেয়ের জীবনও খুঁজে পাইনি। মনে পড়ে কলেজের প্রথম দিনের কথা, তুই তখন সিঁড়ি দিয়ে উঠছিলে আর আমি একটা কাজের জন্য নামছিলাম। তখন তুই আমার জন্য পড়ে যাচ্ছিলি, আমি তোর হাতটা ধরেছিলাম। ওই দিন তুই আমাকে 1000টা বকা দিয়েছিলি, কিন্তু আমি শুধু তোর দিকে তাকিয়েছিলাম। সেই দিনের পর থেকে তুই আমাকে দেখতে পারিস না। আজও মনে পড়ে সেই দিনের কথা। সিরাজ ছবিটা নিজের বুকে রেখে কান্না করছে আর কলেজের প্রথম দিনটা কল্পনা করছে। বারবার শুধু চোখের সামনে ভাসছে। সিরাজ একটু আগেই চলে এসেছিল কলেজের প্রথম দিনে। সিরাজের খুব ক্ষুধা লেগেছিল, তাই ক্যান্টিন থেকে খাবার কিনতে নিচে নেমেছিল। ঠিক ওই সময় ছোঁয়া সিঁড়ি দিয়ে উঠছিল আর সিরাজ সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক ওই সময় দুজনের মধ্যে ধাক্কা লাগে, ছোঁয়া একদম পড়েই যাচ্ছিল। তখন সিরাজ ছোঁয়ার হাতটা ধরল। ছোঁয়া অনেক রেগে গেছে, হাতটা ছুটিয়ে নিয়ে তারপর বলছে, মেয়ে মানুষ দেখলেই শুধু তার সাথে ইচ্ছে করে ধাক্কা খাওয়া, তারপর তার হাত ধরা, তাই না? একটা বেয়াদব ছেলে, ইডিয়েট। ছোঁয়া এই কথাগুলো বলে ক্লাসে চলে গেল। সিরাজ ছোঁয়ার যাওয়ার পথে তাকিয়ে আছে। সিরাজের বন্ধুরা সিরাজকে বলছে, দেখছোস মেয়েটা কত বড় সাহস, আরমান সিকদার ছেলেকে বকা দিয়ে গেল। যেখানে অন্য সব মেয়েরা এর জন্য তোর সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না, সেইখানে তোকে। এর জন্যই তো ভালোবেসে ফেলেছি। এগুলো সিরাজ ভাবছিল আর চোখের পানি ফেলছিল। এরপর থেকেও আরো কত পিছনে ঘুরেছে সিরাজ, কিন্তু কোনো লাভ হয়নি। সিরাজ আবার বলা শুরু করলো, ড্যাডকে বলেছিলাম যে কথা বলতে তোদের বাড়িতে যেয়ে, কিন্তু না, তখন ড্যাড তো আমাকে পাত্তাই দেয়নি। ড্যাড যদি আগে যেয়ে কথা বলতো তাহলে আজ তুই আমার হতি, কনক চৌধুরী না। প্লিজ তাড়াতাড়ি আমার কাছে চলে আয় না। সিরাজ ওই ছবিখানা নিয়ে একদম শুয়ে পড়ল। কনক ছোঁয়ার চোখের পানি মুছে দিচ্ছে। কনক ছোঁয়ার কাছে আসছিল, কিন্তু পরে আবার দূরে সরে গেল। তারপর বলতে লাগলো, ছিছি, কি করছিলাম আমি? একটা চরিত্রহীনা মেয়ের কাছে যাচ্ছিলাম। ছিছি। আপনার কাছে যদি তাই মনে হয় যে আমি চরিত্রহীনা, ঠিক আছে, তাহলে আমি চরিত্রহীনা, কিন্তু বিশ্বাস করুন, তোমাকে বিশ্বাস করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। এই কথাগুলো বলে ফোনে কথা বলার ভান করে নিচে চলে গেল। কনক চলে যাওয়ার পরপরই আমিন আসলো ওদের ঘরে। তারপর বলতে লাগলো, আমি জানি তুই কিছু করিসনি, এই বিশ্বাস আছে আমার তোমার প্রতি বৌমা। আম্মু আপনি? আমি বাইরে দাঁড়িয়ে সব শুনছিলাম বৌমা। আমি জানি তুমি এমন কিছু করবে না যে তোমার চরিত্রের উপর দাগ পড়বে আর তোমার পরিবারের। আম্মু, আপনি যে আমাকে বিশ্বাস করতে পেরেছেন তাতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু উনি যে আমাকে বিশ্বাসই করতে চাচ্ছেন না। সেইটা তোকেই চেষ্টা করে যেতে হবে স্বামীর বিশ্বাস অর্জনের জন্য। ও সরি,
তুই করে বলে ফেললাম তোমাকে। আম্মু, আপনি আমাকে তুই করে বলতে পারেন, আপনি আমার গুরুজন। আর গুরুজনরা তো ছোটদের তুই করে বলতেই পারে। এখন এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এখন শরীরের দিকে একটু খেয়াল রাখ। আর সামনে তো এক্সাম, পড়াশোনায় মনোযোগ দে। আর এখন খেয়ে নাও তো দেখি। আম্মু, উনি কি খেয়েছেন? এই তো খেতে বসলো। ও, এখন তুমি খেয়ে নাও তো দেখি, না খেলে যে আবার। এই তো আম্মু, আমি খেয়ে নিচ্ছি। ছোঁয়া খাবারের দিকে হাত এগোচ্ছে, ততই হাত কাঁপছে ছোঁয়ার। আমিনা বুঝতে পেরেছে এখন ছোঁয়ার নিজ হাতে খাওয়ার শক্তি নেই। তাই আমিনা ছোঁয়াকে বলতে লাগলো, দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমিনা ছোঁয়াকে খাইয়ে দিচ্ছে। বিয়ের আগে ছোঁয়া যখন অসুস্থ হয়ে যেত তখন ছোঁয়ার মা ঠিক এইভাবেই খাইয়ে দিত। সে কথাগুলো ভাবছে ছোঁয়া। একবার ছোঁয়ার খুব জ্বর হয়েছিল এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে। বিছানা থেকে উঠতে পারছিল না ছোঁয়া। জ্বরে মুখ তেতো হওয়ার কারণে কিছুই খেতে পারত না ছোঁয়া। কিন্তু ছোঁয়ার মা নানান কথা বলে ছোঁয়াকে খাইয়ে দিত, শুধু এটাই বলতো, জানি এখন এইটা তোর কর্ম নয়, দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি। তখন ছোঁয়া ওর মায়ের এক কথাই খেয়ে নিত। আজকে সেই কথাগুলো ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে। আমিনা ছোঁয়াকে খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিয়ে নিচে চলে গেল। ছোঁয়া নিজেকেই নিজে বলছে, মা তো বলে গেল আমাকে চেষ্টা করে যেতে হবে ওনার বিশ্বাস অর্জনের জন্য। এখন আমি করবোটা কি ওনার বিশ্বাস অর্জনের জন্য? বিকেল হয়ে গেছে। অনন্যা ছোঁয়ার কাছে আসলো আর বলতে লাগলো, ভাবি ছাদে চলো না। কেন? তুমি তো এখন অসুস্থ, ছাদে গেলে তোমার মনটা ফ্রেশ হবে আর তোমার শরীরটা একটু সুস্থ হবে। ঠিক আছে চল। ওরা দুজনেই ছাদে গেল। অনন্যা ছোঁয়াকে বলছে, জানো ভাবি, কালকে না আমি ঘুরতে যাচ্ছি। কার সাথে? ওর সাথে। জয় কি তোমায় প্রপোজ করেছিল? তোমার সাথে ভাইয়ের বিয়ে হওয়ার আগে। আগে আমায় বলনি কেন? তোমাকে বললে যদি ভাইয়াকে বলে দিতে। ধ্যাত পাগলি, তোমার ভাইয়াকে বলবো কেন? রাত হয়ে গেছে। ছোঁয়া ওর ঘরে যাচ্ছে। ছোঁয়া ঘরে যেয়ে দেখে কনক বসে ল্যাপটপে কাজ করছে। তখনই ছোঁয়ার মনে পড়লো নিজেকে চেষ্টা করে যেতে হবে স্বামীর বিশ্বাস অর্জনের জন্য। তাই ছোঁয়া বলা শুরু করলো, উফ, কি মাথা ব্যথা, সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন কনক সাথে সাথে এসে ছোঁয়াকে ধরলো, কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। ছোঁয়া কনককে বলছে, প্লিজ আপনি আমার পাশে থাকেন। ঠিক আছে। ছোঁয়ার অনেক ভালো লাগছে অনেকদিন পর কনককে পাশে পেয়ে। কনক মনে মনে ভাবছে, এর কি সত্যি মাথা যন্ত্রণা হচ্ছে? পরীক্ষা করতে হবে। ঠিক তখনই কনক বলতে লাগলো, সাপ। ছোঁয়া চিৎকার করে উঠল, কোথায় সাপ? আপনার নাকি মাথা ব্যথা, দাঁড়িয়ে রাখতে পারছেন না? তাহলে এখন দাঁড়ালেন কিভাবে? কেন এমনটা করলেন? আপনাকে কাছে পাওয়ার জন্য। আমি তো আপনার কাছে আসতে চাই না। কেন আপনি আমার কাছে আসতে চান না? কারণ আপনাকে আমার প্রয়োজন নেই। আপনার মধ্যে একটা চরিত্রহীনা মেয়েকে আমার প্রয়োজন নেই। আমি যে কাজটা করিনি সেই কাজ আপনি আমায় জোর করে চাপিয়ে দিচ্ছেন। বিশ্বাস করুন, আমি ওই কাজটা করিনি। আমি আপনাকে একটু বিশ্বাস করি না। আপনার এই মিথ্যে কথাকে আমি আরও বিশ্বাস করি না। আপনি এখন আমার ঘর থেকে চলে যান। যাচ্ছি আমি। আপনার সামনে আর কোনো দিন আসবো না মিস্টার কনক। হ্যাঁ, এসো না আমার সামনে আজকের পর থেকে। হ্যাঁ, আসবো না যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন আমি আপনার সামনে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আসবো না। এই কথাগুলো বলে ছোঁয়া দৌড়ে চলে গেল ওই ঘর থেকে। এক দৌড়ে চলে গেল নিচে, তারপর বসে কান্না করতে লাগলো। আমিনার অনন্যা নিচে বসে টিভি দেখছে। ছোঁয়াকে এইভাবে হঠাৎ নিচে এসে কাঁদতে দেখে অনন্যার আমিনা জিজ্ঞেস করছে, কি হয়েছে ভাবি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বৌমা? কনককে কিছু বলেছে বৌমা? কি হয়েছে বৌমা, তুমি কান্না করছো কেন? আমি আর কোনোদিন ওনার সামনে যাব না। আবার কি বলেছে কনক? আজকেও আবার তোকে সন্দেহ করে নানান কথা শুনিয়েছে? কনক নিচে এসেছে একটা কাজের জন্য, আর ওর নামে এইভাবে কথা বলতে শুনে বলতে লাগলো, সন্দেহ করার আর কি আছে আম্মু? যা করার তো অনেক আগে করে ফেলছে। অযথা তুই বৌমার উপর মিথ্যে দোষ চাপাচ্ছিস। অযথা মানেটা কি? ওই ছবিগুলো তো পরিষ্কার বলে দিচ্ছে যে ওই কাজটি করেছে। আম্মু, আমি কিচ্ছু করিনি, শুধু শুধু উনি আমার উপর। এখন সবার সাথে কথা বলার বেকার। এই কথাই বলে উপরে চলে গেল। ছোঁয়া আবার বলা শুরু করলো, আমি আর ওনার সামনে যাব না। আমি আর ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না যতক্ষণ না পর্যন্ত উনি বলবেন আমি ওনার সাথে থাকতে পারবো। ঠিক আছে, আজকে তুমি অনন্যার সাথে থাকো। আম্মু। ছোঁয়া অনন্যার ঘরে গেল। অনন্যা ছোঁয়াকে বলছে, ভাবি
তোমার সাথে কি ভাইয়ার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? কই না তো। তাহলে ভাইয়া তোমার সাথে এভাবে কথা বলছিল কেন? আর তুমিও ভাইয়ার সাথে না থাকার কথা বলছিলে কেন? ও কিছু না, আসলে আমার ইয়ার ফাইনাল পরীক্ষা তো, আমাকে রাত জেগে পড়তে হয়, ওটাতেই ওনার সমস্যা, তাই ওরকম করছিলেন। ও সিরাজ ছোঁয়ার ছবি দেখছে আর বলছে, ওই শয়তানটা যে কেন এখন তোকে ডিভোর্স দিচ্ছে না, আমি যে তোকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। আই লাভ ইউ সো মাচ। বাইরে দাঁড়িয়ে আরমান এসব কথা শুনছিল আর মনে মনে বলছে, ওই মেয়েটাকে পাওয়ার জন্য আমার ছেলেটা একদমই পাগল হয়ে গিয়েছে। না তো কোনো কাজ ঠিক মতন করছে আর না তো ঠিক মতন খাচ্ছে, শুধুমাত্র পথের কাটা হচ্ছে ওই কনক চৌধুরী। আমার ছেলের খুশির জন্য কনক চৌধুরীকে মারতে হলেও আমি সেটাই করব। ছোঁয়ার পরীক্ষার দিন চলে এসেছে। ছোঁয়া সে কোন সকালে উঠেছে পড়ার জন্য, আজকে পরীক্ষা দেখে একটু আগেই যাচ্ছে কলেজে। আমেনা ছোঁয়াকে বলছে, ভালোভাবে পরীক্ষা দিস। জি আম্মু। ছোঁয়া পরীক্ষা দিতেই চলে গেল। পরীক্ষার সময় শুরু হয়ে গেছে। ছোঁয়া পরীক্ষা দিচ্ছে, অনেকদিন ক্লাস না করার পর অনেক কিছুই লিখতে পারছে না। কনক অফিসে যাচ্ছে। অফিসে যাওয়ার পথে সিরাজের সাথে দেখা হলো। কনক গাড়ি থেকে নামলো। কনক সিরাজের সামনে যেয়ে বলছে, তুই এখানে কি করছিস? তোকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি? তুই এখনো কেন সোয়াকে ছেড়ে দিচ্ছিস না? আমার ছেড়ে দেওয়ার দরকার কি? তুই এসে নিয়ে যা, চিন্তা করিস না, খুব শীঘ্রই ছেড়ে দেব। কবে? আমার মনে হচ্ছে না এইখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে। গাড়িতে ওঠো। ঠিক আছে। সিরাজ আর কনক গাড়িতে যেয়ে বসলো। কনক গাড়ি ড্রাইভ করছে আর দুজনই কথা বলছে, কিন্তু ওরা দুজনেই জানে না যে গাড়ির ব্রেক ফেল করা আছে। সিরাজকে যে গাড়ি থেকে নামাবে তাও পারছে না। যখন সিরাজ আর কনক রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, তখন কেউ একজন এসে গাড়ির ব্রেক ফেল করে দিয়েছে। আর সিরাজ এসবের কিচ্ছু জানে না। কনক কিছুতেই গাড়ি কন্ট্রোল করতে পারছে না। সিরাজ কনককে বলছে, কিরে গাড়ি থামাচ্ছিস না কেন? গাড়ি তো ব্রেকই করতে পারছি না, কেউ নিশ্চিত জেনে বুঝে গাড়ির ব্রেক ফেল করে দিয়েছে। কি বলছিসটা কি তুই? ওরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় এখন কোনো মানুষ নেই যে একটু হেল্প চাবে। সামনে একটা গাছ দেখা যাচ্ছে। এখন ওরা কি করবে কিছুই বুঝতে পারছে না। গাড়ি একদম গাছের সাথে যেই ধাক্কা খেল, গাড়িতে একদম আগুন লেগে গিয়েছে। কনক সিরাজের মুখকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু কি আর করার, সিরাজ আর নেই। কনকের পুরো বডি ঠিক আছে, কিন্তু মুখটা জ্বলে গেছে। ছোঁয়ার কলমটা পড়ে গেল নিচে। ছোঁয়ার মনটা জানি কেমন করছে, মনে হচ্ছে কারোর কোনো ক্ষতি হয়েছে। ছোঁয়ার কোনো কিছুই লিখতে পারছে না। পরীক্ষার সময় শেষ। ছোঁয়া বাসায় চলে এসেছে। ছোঁয়া সবার সাথে নিচে বসে রয়েছে। কিছুক্ষণ পর কায়সার মোবাইলে ফোন আসলো। কায়সার ফোনে কথা বলছে। কায়সার সাহেব বলে উঠলেন, কি? আর সাথে সাথে মোবাইলটা হাত থেকে পড়ে গেল। ছোঁয়া কায়সার সাহেবকে জিজ্ঞেস করছে, কি হয়েছে আব্বু? আমাদের কনক আর এই পৃথিবীতে নেই। গাড়িতে আগুন লেগে গেছে, আগুনে একদম পুড়ে ছাই হয়ে গেছে আমার ছেলেটা। কনক আর নেই। না, এটা তো কিছুতেই হতে পারে না। উনি আমাকে একলা রেখে চলে যেতে পারেন না। না না, এটা কিছুতেই হতে পারে না। ছোঁয়া একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমেনা আর কায়সার ছোঁয়াকে ঘরে নিয়ে গেল। আমেনা কায়সারকে জিজ্ঞেস করছে, আপনি বৌমাকে এমন কি বললেন যে বৌমা একদম অজ্ঞান হয়ে গেলেন? আমাদের ছেলেটা যে আর নেই গো, গাড়িতে আগুন লেগে। কি বলছেনটা কি আপনি? গাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। না, এটা কিছুতেই হতে পারে না। পুরো 7 দিন পর ছোঁয়ার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর থেকে ছোঁয়া একদম নিশ্চুপ হয়ে গেছে। কারোর সাথে তেমন ভাবে কথা বলছে না, এমনকি নিজের মা বাবার সাথেও না। এই দুর্ঘটনা ঘটার পর থেকে বাকি পরীক্ষাগুলো দিতে পারেনি ছোঁয়া। সিরাজ আর কনককে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। ওই রাস্তা দিয়ে কয়েকজন মানুষ যাচ্ছিল, ওদেরকে ওই অবস্থায় দেখে হাসপাতাল নিয়ে গেছে। সিরাজ তো ওই সময়ই মারা গেছে, কিন্তু কনক এখনো বেঁচে আছে, কিন্তু পুরো চেহারা জ্বলে গেছে। এখন কি করবে ডাক্তারটা কিছুই বুঝতে পারছে না। ডাক্তারটা কোনো উপায় না পেয়ে কনককে নতুন রূপ দিল। ছোঁয়া তো কনকের জন্য পাগলামি শুরু করে দিয়েছে। ছোঁয়া কিছুতেই মানতে চাচ্ছে না কনক মারা গেছে। নিজেকে আটকে রেখে শুধু কান্না করছে আর কনকের ছবি দেখে। ডাক্তাররা কনকের নতুন রূপ দিল। কিছুক্ষণ পর কনকের জ্ঞান ফিরে আসলো। কনক জ্ঞান ফেরার সাথে সাথেই ছটফট করছে। মুখে যে ব্যান্ডেজ লাগানো হয়েছে সেটা এখনো খোলা হয়নি। নার্সরা কনকের ছটফটানি দেখে ডাক্তারকে ডাক দিল। ডাক্তাররা কনকের মুখের ব্যান্ডেজ খুলে দিল। কনকের মাথা ব্যথা করছে দেখে কনক কিছুক্ষণ মাথায় হাত দিয়ে রাখলো। তারপর আয়নার দিকে তাকালো। আয়নার দিকে তাকানোর পর কনকের চোখ একদম বড় বড় হয়ে গেছে। কনকের চেহারার পরিবর্তন দেখে কনক বলতে লাগলো, আমার চেহারা? আমি কি ভুল দেখছি?
না আমাকে সিরাজের মতো দেখতে লাগছে কেন? কনক অন্যদিকে তাকালো, আবার আয়নার দিকে তাকালো, আবার সে অবাক হলো। যতবারই আয়নার দিকে তাকাচ্ছে ততবারই অবাক হচ্ছে কনক। কনক আবার বলতে লাগলো, কি হচ্ছেটা কি আমার সাথে? ডাক্তার কনককে বলছে, ঘাবড়াবেন না আপনি। অ্যাক্সিডেন্ট আপনার পুরো মুখ জ্বলে গিয়েছিল, তার জন্য আমরা বাধ্য হয়েছি আপনাকে নতুন চেহারা দিতে। কি আমাকে যে এই চেহারা দিয়েছে, কিন্তু এই চেহারার যে ছেলে আমার সাথে ছিল সিরাজ, তার কি হয়েছে ডক্টর? আই অ্যাম সো সরি, হি ইজ ডেড। হোয়াট? আমি কি সিরাজের সাথে দেখা করতে পারি? ইয়া শিওর। ডক্টর কনককে সিরাজের লাশের কাছে নিয়ে গেল। কনক সিরাজের এই অবস্থা দেখে বলছে, খেয়ে জেনে বুঝে আমার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছে। আমি যে একদিন বাড়িতে যাইনি তার জন্য বোধহয় সবাই আমাকে নিয়ে টেনশন করা শুরু করে দিয়েছে, বিশেষ করে চুয়া। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর মোটেও দেরি করে চলবে না। ছোঁয়া চুপ করে বসে রয়েছে। ওর ঘরে কনকের ছবি সামনে নিয়ে বসে রয়েছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। এবার ছোঁয়া বলতে লাগলো, কেন আপনি আমাকে এভাবে একা রেখে চলে গেলেন? আপনার কি একবারও মনে হয়নি যে আপনি না থাকলে আমার অবস্থাটা কি হবে? যেখানেই থাকুন না কেন কনক, আমাকে প্লিজ এসে নিয়ে যান কনক। আপনাকে ছাড়া থাকা অসম্ভব। একবারও আপনার ভুল ভাঙানোর সুযোগ দিলেন না আমাকে। প্লিজ আপনি আবার আমার কাছে ফিরে আসুন কনক। আপনি আমাকে বকুন, আরও অত্যাচার করুন, আমার কোনো সমস্যা নেই, তবুও আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ ফিরে আসুন। এই কথাগুলো বলে জোরে জোরে কান্না করতে লাগলো। কনক আসছে ওর গন্তব্যে। আজও কি কনক পৌঁছতে পারবে? কনক যে রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিল, ওই রাস্তা দিয়ে আরমান শিকদার গাড়ি দিয়ে অফিসে যাচ্ছিল। ঠিক তখনই কনককে দেখে ভাবে সিরাজ, কারণ কনককে সিরাজের চেহারা দেওয়া হয়েছে। আরমান শিকদার গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে কনকের কাছে যেতে লাগলো। কনকের কাছে যেই বলতে লাগলো, সিরাজ মাই সান, তুমি কোথায় ছিলে? তোমার জন্য একটা গুড নিউজ আছে তো। তুমি আগে বাসায় চলো তো, তারপর বলছি তোমাকে গুড নিউজটা। আরমান শিকদার কনককে একটা কথাও বলতে দিল না। কনককে জোর করে নিয়ে গাড়িতে বসালো, এমনকি গাড়িতেও কোনো কথা বলতে দিল না কনককে। আরমান শিকদার কনককে নিজের বাড়িতে নিয়ে গেল। সিরাজের মা পাগলের মতো ছুটতে ছুটতে কনকের কাছে গেল আর বলতে লাগলো, তুই কোথায় গেছিলি রে? হ্যাঁ, কাউকে কিছু না বলি? কত চিন্তা হচ্ছিল আমার। একবার তো ফোন করে বলতেও পারতি। কি রে, কথার উত্তর দিচ্ছিস না কেন? আরে তুমি কি ছেলেটাকে পাগল করে দেবে নাকি? পরে কথা বলো ছেলেটার সাথে, আগে ছেলেটাকে একটু রেস্ট নিতে দাও। আরমান তার ওয়াইফকে ঘরে পাঠিয়ে দিল। তারপর কনকের কানে কানে বলছে, তুমি তোমার ঘরে যে রেস্ট নাও, তারপর তোমাকে গুড নিউজটা দিচ্ছে সিরাজ। আগে আমি তোমার মাকে একটু সামাল দিয়ে আসি। কনক কিছু বলার আগেই আরমান শিকদার ওখান থেকে চলে গেল। কনক তো সিরাজের রুমও চেনে না, কি করে যাবে সিরাজের রুমে? সিরাজের বাসায় যে লোকটা কাজ করে সে ওখান দিয়ে যাচ্ছিল। কনক সেই লোকটাকে জিজ্ঞেস করছে, এই যে হ্যালো, আমার ঘরটা কোথায়? কে ছোট সাহেব, আপনি আপনার রুমও ভুলে গেছেন নাকি? উপরে উঠে রাইটে, আপনি একটা ডাক্তার দেখান। আই এম জোকিং, আমার মনে ছিল না। এই কথা বলে কনক সিরাজের রুমে ঢুকলো। সিরাজের রুমে ঢুকার পর কনক তো পুরোই অবাক। সারা ঘরে শুধু ছোঁয়ার ছবি লাগানো। কনকের গাটা একদম জ্বলে উঠল। কনকের শরীরটা অনেক দুর্বল, তাই শুয়ে পড়ল আর মনে মনে বলছে, আমাকে দেখতে না পেয়ে আম্মু, আব্বু আর অনন্যার যে কি অবস্থা, বিশেষ করে চোয়ার অবস্থা। আমাকে এইখান থেকে বের হতে হবে, কিন্তু কি করে বের হব? সবাই তো আমাকে সিরাজ ভাবছে। আম্মু আব্বু তো আমাকে চিনবে না, চোয়া তো আমাকে চিনতে পারবে না। ছোঁয়া কনকের ছবি জড়িয়ে ধরে কান্না করছে। অনন্যা আসলো ছোঁয়ার কাছে। ছোঁয়াকে এভাবে কাঁদতে দেখে বলছে, ভাবি তুমি এভাবে আর কেঁদো না, যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না তো। তোমার ভালোবাসার মানুষটি যদি তোমায় ছেড়ে চলে যায়, তখন তোমার অবস্থাও আমার মতো হবে। তখনও তুমি একদম নিশ্চুপ হয়ে যাবে, কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না। অনন্যার কথা বলতে পারছে না। আমেন অনন্যাকে বলছে, তুই এখানে কি করছিস? ভাবিকে একটু শান্তিতে থাকতে দে, যা। যাচ্ছি। অনন্যা চলে গেল। ছোঁয়া বলছে, আম্মু তুমি কি কিছু বলবে? কালকে থেকে কিছুই খাসনি, এখন তো কিছু খেয়ে নে। না আম্মু, আমি খাবো না, আমি ওনার কাছে যাব। ধাত পাগলি, এইসব কি বলছিস? এইগুলো বলতে নেই। তো কি বলবো? ছোঁয়া কান্না করতে লাগলো। ছোঁয়া শুধু কান্নাই করেই যাচ্ছে, কিছুতেই থামাতে পারছে না এই কান্না। আমেনা ছোঁয়ার কান্না সহ্য করতে না পেরে নিজেও কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে চলে গেল। আমেনা ঘর থেকে বের হয়েই বলতে লাগলেন, ছেলেটা চলে যাওয়ার পরপরই মিতার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে।
আমরা মেয়েটাকে একটুও সামলে রাখতে পারছি না, আর একটু মুখে হাসি ফোটাতেও পারছি না। আল্লাহ, তুমিই এখন পারো মেয়েটার মুখে হাসি ফেরাতে। কনক সিরাজের রুমে শুয়ে একটু রেস্ট নিচ্ছে, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে একটু রেস্টও নিতে পারেনি ছেলেটা। একটু পরে আরমান শিকদার হাসতে হাসতে আসলেন সিরাজের ঘরে আর বলতে লাগলেন, গুড নিউজ আছে মাই সান, গুড নিউজ। কি গুড নিউজ আছে সেটাই তো বলছেন না। সেই কখন থেকে গুড নিউজ আছে বলে 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 লাফাচ্ছেন। দাঁড়াও বলছি। বলেন তাড়াতাড়ি। তোমার পথের কাটা কনক চৌধুরী আর বেঁচে নেই। জানো তো আবার কে মেরেছে এই কনক চৌধুরীকে? আমি মেরেছি, শুধু তোমার খুশির জন্য মাই সান। কি? তোমার আইডিয়াতে কনক একটু দূরে গিয়েছিল ছোঁয়ার জীবন থেকে, আর আমার এই আইডিয়ায় পুরোপুরি দূরে সরে গিয়েছে ছোঁয়ার জীবন থেকে, তোমার ছোঁয়ার জীবন থেকে। তুমি যদি ওই সময় মিথ্যা পিকগুলো না বানিয়ে কনকের কাছে না পাঠাতে, তাহলে কনককে দুর্বল করা যেত না। এর জন্য মারাটা সহজ হয়ে উঠেছিল। আপদটা গাড়ির মধ্যেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। গুড নিউজ, তাই না মাইসান? কনক এই কথাগুলো শুনে আর কিছুই বলতে পারছে না। আরমান শিকদার সিরাজের ঘর থেকে চলে গেল। কনকের চোখ দিয়ে পানি পড়ছে আর নিজেই নিজেকে বলছে, ছি, আমি ছোঁয়ার মতো একটা সতী মেয়েকে অসতী মেয়ে বানিয়ে দিয়েছিলাম। আমার এই পাপের জন্য আমার কোনো ক্ষমা নেই। আমি শুধু শুধু মেয়েটার ওপর সন্দেহ করেছিলাম। বলবো যে এত কষ্ট দিয়েছি, ছি, নিজেকে ধিক্কার জানাই। আমার মরে যাওয়ার খবর শুনে আল্লাহ জানে মেয়েটার অবস্থাটা কি হয়েছে। আমার একবার ছোঁয়ার সাথে দেখা করা উচিত। ছোঁয়া বোধহয় আবারও না খাওয়া শুরু করে দিয়েছে। কনক ছটফটিয়ে বের হয়ে চলে যাচ্ছে আর বারবার চোখের পানি মুছছে। যাওয়ার পথে সিরাজের মার সাথে দেখা হলো। এইভাবে ঘর থেকে বের হতে দেখে বলতে লাগলো, তুই আবার এখন কোথায় যাচ্ছিস? এই মাত্রই তো বাসায় আসলি, খেয়ে যা কিছু। আমার জরুরি কাজ আছে, আমার এখন খিদে নেই। কনক আর কারোর কোনো কথা না শুনে ঘর থেকে বের হয়ে চলে গেল। সিরাজের বাইকটা নিয়ে বের হয়ে গেল। ছোঁয়া কারোর সাথে একটু কথা বলে না, নিজেকে বন্দি করে রাখে একটা ঘরে। অনন্যা আসলো ছোঁয়ার ঘরে, ছোঁয়ার পাশে এসে বসলো। ছোঁয়ার হাতটা ধরে বলতে লাগলো, ভাবি, তুমি আর কতদিন নিজেকে এভাবে ঘরবন্দি করে রাখবে? একটু বাইরে ঘুরতে যাই চলো না, কত সুন্দর মৌসুম। ভাবি, তুমি না করো না, আম্মু বলছে তুমি যেন কোথাও গিয়ে ঘুরে এসো। আমার কোথাও যাওয়ার মুড নেই। প্লিজ ভাবি, প্লিজ, তুমি আর না করো না, শুধুমাত্র তাই পার্কেই যাব। ভাবি প্লিজ, তুমি আর না করো না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি যাব। তাহলে তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি, আমিও রেডি হয়ে আসছি। ছোঁয়া রেডি হওয়ার জন্য আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আলমারি থেকে শাড়ি বের করতে লাগলো। ছোঁয়া কোনো ভালো শাড়ি চুজ করতে পারছে না পরার জন্য। হঠাৎ ছোঁয়ার আটকে গেল চোখ একটা শাড়ির উপর। শাড়িটার রং সাদা। শাড়িটা ভালোবেসে কনক ছোঁয়াকে দিয়েছিল, তাও আবার ছলে। শাড়িটা দেওয়ার পর থেকে ছোঁয়া একবার ওই শাড়িটা পরার সুযোগ পায়নি। আজকে সেই সুযোগ পেয়েছে ছোঁয়া। ছোঁয়া আজকে ঠিক করলো এই শাড়িটা পরবে। ছোঁয়া তাড়াতাড়ি করে এই শাড়িটা পরে নিল। কিন্তু ছোঁয়া একটু সাজলো না, যার জন্য যে সাজবে সে তো এখন নেই ছোঁয়ার পাশে। এখন সে যে কি করবে ছোঁয়া? অনন্যা একটু পরে আসলো ছোঁয়ার ঘরে। ছোঁয়াকে দেখে অনন্যা একটু অবাক হলো আর ছোঁয়াকে বলতে লাগলো, ওয়াও ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগছে, আর বিশেষ করে তোমার এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা তোমার ভাইয়া দিয়েছিল, তাই না? আজকে প্রথম এই শাড়িটা তুমি পরলে, তাই না? তাহলে চলো ভাবি। ছোঁয়াকে নিয়ে অনন্যা বের হয়ে গেল। ওরা যাচ্ছে গাড়িতে। সামনে একটা আইসক্রিমের দোকান পড়লো। এই আইসক্রিম নিয়ে কত কাহিনী ঘটেছিল কনকের সাথে লন্ডনে, সবকিছু মনে করতে লাগলো ছোঁয়া। অনন্যা খেয়াল করলো ছোঁয়া আইসক্রিমের দোকানের দিকে তাকিয়ে রয়েছে। তখনই অনন্যা মনে পড়লো ভাবির তো আইসক্রিম খুব পছন্দ। অনন্যা ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তারপর ছোঁয়াকে নিয়ে গাড়ি থেকে নামলো। ওই আইসক্রিমের দোকানের সামনে নিয়ে গেল। ছোঁয়াকে দোকানের সামনে নিয়ে বসালো। কেউ একজন পিছন থেকে বলে উঠল, তোমরা এখানে কি করছো? অনন্যা পেছনে তাকিয়ে দেখে জয়। অনন্যা বলতে লাগলো, আপনি? জয় ওদের কাছে চলে আসলো আর বলতে লাগলো, হঠাৎ এইখানে, তা আবার আইসক্রিমের দোকানের সামনে? তুমি তো বেশি আইসক্রিম পছন্দ করো না। ভাবির জন্য এসেছি, ভাবিকে নিয়ে একটু ঘুরতে। ভাইয়া চলে যাওয়ার পর থেকে ভাবি কেমন যেন হয়ে গেছে, কারোর সাথে ঠিক মতো কথাও বলে না। তাই ভাবিকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, আর ভাবির খুব আইসক্রিম প্রিয়। ও। অনন্যা 3টা আইসক্রিমের অর্ডার দিল। ছোঁয়ার তো শুধু কনকের কথা মনে পড়ছে আর শুধু চোখ দিয়ে পানি পড়ছে। ওই রাস্তা দিয়ে সিরাজের বাইক নিয়ে কনক যাচ্ছিল।
আইসক্রিমের দোকানে চোখ পড়তেই ছোঁয়াকে দেখতে পেল। তারপর বাইকটা থামালো। প্রাণ ভরে ছোঁয়াকে দেখছে, আর কনকের মন যাচ্ছে ছোঁয়াকে জড়িয়ে ধরতে। কনকের দেওয়া শাড়িটা দেখে আরো বেশি খুশি হলো আর বলতে লাগলো, অনেক সুন্দর লাগছে ছোঁয়াকে, বারবার শুধু ওকে দেখতে মন চাচ্ছে, কিন্তু কান্না করতে করতে নিজের কি হাল বানিয়েছে। তোমার এই অবস্থা দেখতে আমি আর পারছি না। এখন মন চাচ্ছে জড়িয়ে ধরে বলি, আমি তোমার কনক। ছোঁয়ারা বেশিক্ষণ আর আইসক্রিমের দোকানে বসে থাকলো না। গাড়িতে নিয়ে বসালো পার্কের দিকে যাচ্ছে কনক ওদের পিছু নিল। ওরা পার্কে এসে পৌঁছালো, গাড়ি থেকে নামলো। জয় আর অনন্যা কত কথা বলছে, কিন্তু ছোঁয়ার কিছুই ভালো লাগছে না। ছোঁয়া একটা বেঞ্চে এসে বসলো। কনক শুধু ছোঁয়ার পিছু নিচ্ছে আর ছোঁয়াকে আর চোখে দেখছে। ছোঁয়া সেটা খেয়াল করলো। ছোঁয়া ভাবছে সিরাজ ওকে ফলো করছে, তাই ছোঁয়া ওখানে গেল আর শার্টের কলার ধরে বলতে লাগলো, তুই আবার আমার পিছু নিয়েছিস? তোর কারণে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি তোকে ছাড়বো না, তোকে আমি শেষ করে দিব। কনক নিজেকে ছুটিয়ে ওখান থেকে চলে গেল। তারপর বাইকের কাছে চলে গেল, বাইকটা নিয়ে ওখান থেকে চলে গেল। ছোঁয়াকে এভাবে উত্তেজিত হতে দেখে অনন্যা জয় ছোঁয়াকে নিয়ে বাড়িতে চলে গেল। ছোঁয়া বাড়িতে এসে এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। আবার কান্না শুরু করে দিল। কনকও সিরাজদের বাসায় চলে এসেছে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল আর দরজাটা ভেতর থেকে আটকে দিল। কনকের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। কনক বলতে লাগলো, আমার ছোঁয়ার অবস্থাটা কি হয়েছে? সবকিছু হয়েছে ওই আরমান শিকদারের জন্য। আরমান শিকদার, আমি তো তোকে ছাড়বো না। ছোঁয়া তো ওর রুমে বসে কান্না করছে, আবেদা নিচে বসে রয়েছে। প্রতিবেশীরা এসেছে, এখানে একজন বলে উঠল, এত অল্প বয়সে বিধবা হয়েছে, তাই তো এরকম করছে। আমার মনে হয় কি মেয়েটাকে আবার বিয়ে দিয়ে দিন, তাহলে সব ঠিক হয়ে যাবে। বিয়ে দিলেই কি সব ঠিক হয়ে যাবে? মেয়েটা আবার হাসতে পারবে? তাহলে তাই করব। একবার বিআই আর বিআইনের সাথে কথা বলতে হবে, ওনার সাথেও কথা বলতে হবে। কায়সার সাহেব আসলেন একটু পর। কায়সার সাহেব উপরে যেয়ে ফ্রেশ হয়ে আসলেন, তারপর নিচে এসে বসলেন। টিভিতে দেশ বিদেশের সংবাদ শুনতে লাগলেন। আমেন আসলো কায়সার সাহেবের কাছে, একটা কাশি দিয়ে বলতে লাগলেন, শুনছেন, আপনাকে একটা কথা বলার ছিল। বলো, কি কথা? আমাদের মনে হয় ছোঁয়ার আবার বিয়ে দেওয়া উচিত। এই অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, সেই শখটা কিছুতেই নিতে পারছে না। আর মেয়েটার বয়সই বা কত হয়েছে, মাত্র 18 মনে হয়। আবার বিয়ে দেওয়া উচিত, যদি আগের মতো স্বাভাবিক হতে পারে। তুমি তো ঠিকই বলেছো আমিনা, কিন্তু আমরা এই বিষয়ে কি করতে পারি বলো? সোয়ার মা বাবার সাথে কথা বলা উচিত। পিছনে দাঁড়িয়ে এই কথাগুলো ছোঁয়া শুনছিল। তারপর জোরে জোরে বলতে লাগলো, না, আমি আর দ্বিতীয় কোনো বিয়ে করব না। বৌমা, একবার কথা শুনো আমার। না আম্মু, আমি বিয়ে করব না। আমাকে বিয়ে করিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? না না বৌমা, তুমি আমাদেরকে ভুল বুঝছো। আমরা শুধু চাচ্ছি তুমি যেন শান্তিতে সুখে সংসার করতে পারো বৌমা। এর জন্যই চাচ্ছি তুমি দ্বিতীয় একটা বিয়ে করো বৌমা। আব্বু, বলো না বৌমা, তুমি বিয়ে করবে? আমরা শুধু তোমার মুখে একটু হাসি দেখতে চাই বৌমা। ঠিক আছে আম্মু, আমি এই বিয়েটা করব। ছোঁয়া এই কথাটা বলে উপরে উঠে চলে গেল আর কাঁদতে লাগলো। পরের দিন সকালবেলা ওনারা ছোঁয়ার মা বাবাকে ডাকলেন আর এই বিষয়ে কথা বলতে লাগলো। কায়সার সাহেব ছোঁয়ার বাবাকে বলছে, আমরা চাই সোয়া সেই আগের জীবনটা ফিরে পাক। সে আগের মতো হাসি খুশি, যে সবার সাথে মিশত, কথা বলতো। এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি সোয়ার আর একবার যদি বিয়ে দেওয়া যায়, তাহলে মেয়েটা বোধহয় আগের জীবন ফিরে পেতে পারে। এখন শুধু আপনারা কি চান সেটা জানার বাকি। আমরাও ঠিক এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম, আর আপনি এই কথাটাই বলে দিয়েছেন। এখন শুধু একটা স্বস্তি পেলাম। এখন শুধু পাত্র খুঁজতে হবে। এখন সবাই ছোঁয়ার জন্য ভালো একটা ছেলে খুঁজছে। এটা আবার আরমান শিকদার জানতে পারলো। এখন আরমান শিকদার তো অনেক খুশি। নাচতে নাচতে বাসায় গেলেন, তারপর সিরাজের রুমে গেলেন। কনককে বলতে লাগলো, আরেকটা গুড নিউজ আছে মাইসান। কি? ছোঁয়ার আবার বিয়ে দিতে চাই ওর পরিবার, কনক চৌধুরীর মা বাবা। আমি ভাবতেছি তোমার জন্য কথা বলতে যাব। ভাবতেছি কালকে কথা বলতে যাব সবাই, তুই রেডি থাকিস। কনক মনে মনে বলছে, কালকে একটা সুযোগ এই আরমান শিকদারকে সাজা দেওয়ার। আজকে যে করি হোক একটা ভিডিও বানাতে হবে। এর যে আরমান শিকদার কনক চৌধুরীকে মেরেছে, না না, আমাকে মারতেই পারেনি, মেরেছে তো নিজের আপন ছেলেকেই। এখন আমাকে কিছু একটা করতে হবে। আর সিরাজ তো অনেক সময় অনেক কথা ভুলে যায়, এই অসুখটাকেই কাজে লাগাতে হবে। মোবাইল হাতে ছিল, ক্যামেরা চালু করে কথাগুলো ভিডিও করতে লাগলো। কনক আরমান শিকদারকে বলছে, ড্যাড, কনক চৌধুরী মারা গেল কিভাবে? হাও? আরে সেই দিনে তো বললাম আমি মেরেছি, গাড়ি ব্রেক ফেল করে দিয়ে। আপুরটা বিদেই হয়েছে। ও, ভুলে গেছিলাম।
আমার শিকদার ঘর থেকে বের হয়ে চলে গেল। কনক ভিডিওটা সেভ করে রাখলো। কনক মনে মনে বলছে, কালকে যেন সফল হতে পারে, যেন আমার ছোঁয়াকে আবার হাসি খুশি রাখতে পারি। কনক শুধু কালকে সকালের অপেক্ষা করছে। ছোঁয়া কনকের ছবি বুকে জড়িয়ে নিয়ে কান্না করছে আর বলছে, কেন যে আপনি আমাকে একা ফেলে চলে গেলেন? আমাকে সাথে নিয়ে যান। আপনাকে ছেড়ে থাকতে আমি আর পারছি না কনক। ছোঁয়া কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। সকাল হয়ে গেছে। আমার শিকদার কালকেই কনকের মা বাবাকে ফোন করে বলে রেখে দিয়েছে, তাই এত আয়োজন করা হয়েছে। অনন্যা সেই কখন থেকে ছোঁয়াকে সাজাতে বসেছে, কিন্তু ছোঁয়ার মন যে কিছুতেই ভালো নেই, শুধু কনকের দিকে রয়েছে। একটু পর ওরাও এসে পড়লো। ঘরে নিয়ে এসে সোফায় বসানো হলো। কনক অনেকদিন পর ওর মা বাবাকে দেখতে পেল। এখনই শুধু কনকের বারবার বলতে মন চাচ্ছে, আমি তোমাদের ছেলে কনক। কনক সবাইকে দেখতে পেল, কিন্তু এখনো ছোঁয়াকে দেখতে পেল না। একটু পর ছোঁয়াকে নিয়ে আসা হলো, সকলের সামনে বসিয়ে দেওয়া হলো। কনকের মনটা একটু শান্তি পেল। আরমান শিকদার কোনো কিছুই বলার আগেই কনক বলতে লাগলো, আমি না আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এই কথা বলে টিভির সামনে গেল। কালকে রাতে যা ভিডিও করেছে সব দেখালো, তারপর টিভির সাথে কানেকশন করিয়ে দিল। সকলের সামনে সে ভিডিওটা তুলে ধরলো কনক। সবাই তো দেখে অবাক। আরমান শিকদার দাঁড়িয়ে বলছে, তুমি এটা কি করলে সিরাজ? তুমি এই হ্যালো আরমান শিকদার, আমি সিরাজ না, আমি কনক চৌধুরী। তোমার ছেলেই মারা গেছে, কারণ তোমার ছেলে আমার সাথে ছিল। কি? ইয়েস, আমি সিরাজ না, আমি কনক চৌধুরী। ছোঁয়া এই কথাগুলো শোনার পর অজ্ঞান হয়ে পড়ে গেল। কনক ছোঁয়াকে কোলে করে নিয়ে উপরে নিয়ে গেল, আর বাকিরা সবাই পুলিশকে খবর দিল। আর আরমান শিকদারকে পুলিশ ধরে নিয়ে গেল। কনক ছোঁয়ার পাশে বসে রয়েছে। ছোঁয়ার কিছুক্ষণ পর সেন্স ফিরল। ছোঁয়া কাঁদতে কাঁদতে কনককে বলছে, আমি যখন আপনার শার্টের কলার ধরে ওই কথাগুলো বলছিলাম, তখন আপনি কেন বলেননি আপনি কনক? তখন বললে আপনি বিশ্বাস করতেন না। ছোঁয়া কনককে জড়িয়ে ধরলো, কনকও জড়িয়ে ধরলো। ইচ্ছে মতো কিস করতে লাগলো ঘাড়ে। এভাবেই দুজন ভালোবাসার মানুষ এক হলো।